আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। স্থানাঙ্ক জ্যামিতির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সরলরেখা এবং উচ্চতর গণিত প্রথম পত্রের ২ টা চ্যাপ্টার আছে স্থানাঙ্ক জ্যামিতির, যার একটি হলো সরলরেখা এবং অপরটি হলো বৃত্ত। এটা এর পরের চ্যাপ্টারটি এবং উচ্চতর গণিত ২য় পত্রে আরেকটা চ্যাপ্টার আছে কনিক্স নামে, ওটাও স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে পড়ে। যেখানে মেইনলি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এসব নিয়ে আলোচনা করা হয়। তো সরলরেখা হলো one of the simplest উম ই জ্যামিতিক মানে স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে পড়ে। তো এই চ্যাপ্টারটি মেইনলি কি নিয়ে? মেইনলি এই চ্যাপ্টারটিতে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো সরলরেখা আসলে কি? সরলরেখাকে গণিতবিদ ইউক্লিড বলেছেন প্রস্থহীন দৈর্ঘ্য হিসাবে। তো প্রস্থহীন দৈর্ঘ্য মানে কি? আমরা তো দৈর্ঘ্য হিসেবে সাপোজ যদি ধরে নিই যে আমি একটি মাঠের দৈর্ঘ্য হিসেব করতে চাচ্ছি। এইটি হলো একটি মাঠ। ধরে নাও আয়তাকার একটি মাঠ। তো এই মাঠের যদি দৈর্ঘ্য হিসেব করতে চাই তো দৈর্ঘ্য কোনটি? হয় এইটি না হয় এইটি না। দৈর্ঘ্য বা প্রস্থ যেকোনোই তো একটা মানে যেকোনো কিছুতে একটা জাস্ট রেখা, তাই না? তো যদি আমি এটাকে দৈর্ঘ্য চিন্তা করি, প্রস্থহীন দৈর্ঘ্য মানে কি? জাস্ট একটা লিনিয়ার রেখা বা সরলরেখার ক্ষেত্রে কি আমার কোনো বক্ররেখা হইতে পারবে না এই ক্ষেত্রে। জাস্ট একটা লিনিয়ার স্ট্রেইট লাইন ড্র হবে। তো এটাকেই বলা হয় সরলরেখা এবং প্রস্থহীন মানে এইটা হলো মেইনলি ওয়ান ডাইমেনশনাল একটা জ্যামিতি আকার। এটি মেইনলি হলো 1D বা ওয়ান ডাইমেনশনাল। আরেকটা সংজ্ঞা হইল বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথ যা দিক পরিবর্তন করে না। যা দিক পরিবর্তন করে না। তো সঞ্চারপথ জিনিসটা কি? আর বিন্দু সেট জিনিসটা কি? ধরে নাও আমি একটা বিন্দু নিলাম পি, পি ধরে নাও এই একটা বিন্দু। হ্যাঁ? তো এই বিন্দুর দ্বারা সৃষ্ট সঞ্চারপথ বা বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথ, সঞ্চারপথটা দিক পরিবর্তন করে না। তো আমি একটা যদি পথ আঁকি, সাপোজ এর জন্য আমি একটা পথ ক্রিয়েট করলাম, একটা রাস্তা। হ্যাঁ? এবং বলে দিলাম যে এই বিন্দুটি কখনো দিক পরিবর্তন করবে না। এই বিন্দুটি কিছু সময় পর কোন অবস্থানে আসবে? এই অবস্থানে আসবে না। আবার কিছু সময় পর কি? এই অবস্থানে আসবে। আবার কিছু সময় পর এই অবস্থানে আসবে। আবার কিছু সময় পর এই অবস্থানে আসবে। দেখছো এই বিন্দুটার ডিরেকশন কিন্তু একই দিকে। মানে সে কিন্তু দিক পরিবর্তন না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই না? তো এই বিন্দুর সেট দ্বারা যদি সঞ্চারপথ দিক পরিবর্তন না করে, তো যদি আমি একটা পুরো বিন্দুর সেট নিই, এটা তো জাস্ট একটা বিন্দু গেল। তো এরকম যদি অনেকগুলো অসংখ্য বিন্দুর সেট আমি গঠন করি, যার কোনো নির্দিষ্ট মানে যা দিক দিক পরিবর্তন করে না, একটা নির্দিষ্ট দিকেই চলমান। তো এইটিকে আমি একটি সরলরেখার সাথে তুলনা করতে পারি না? যে অসংখ্য বিন্দু নিয়ে কি গঠিত হচ্ছে? একটা সরলরেখা গঠিত হচ্ছে না? তো এটিই হলো বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথ যা দিক পরিবর্তন করে না, যার আল্টিমেট নাম হলো সরল রেখা। ঠিক আছে? তো সরলরেখা সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। স্থানাঙ্ক ব্যবস্থা মূলত ২ প্রকার। স্থানাঙ্ক ব্যবস্থা হলো ২ প্রকার, যার একটি হলো কার্টেসীয় স্থানাঙ্ক এবং অপরটি হলো পোলার স্থানাঙ্ক। তো কোনটি কার্টেসীয় স্থানাঙ্ক এবং কোনটি পোলার স্থানাঙ্ক সে সম্পর্কে চলো শুরুতে আমরা জেনে নিই। এটি হলো কার্টেসীয় স্থানাঙ্ক। অর্থাৎ স্থানাঙ্ক মানে কি? স্থানাঙ্ক শব্দের মধ্যেই এই মানে অর্থটা লুকিয়ে আছে। স্থানাঙ্ক মানে হলো স্থান যোগ অঙ্ক। তার মানে আমি কোনো জ্যামিতিক ব্যবস্থায় কোনো স্থান
সাপোজ ধরে নাও আমি কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাচ্ছি। তো বিন্দুর অবস্থান তো যেকোনো একটি তলে বা একটা তলের মধ্যে যদি একটা বিন্দুর আমি অবস্থান নির্ণয় করতে চাই বা একটি ঘর, সাপোজ একটা ঘর, হ্যাঁ? এই ঘরের মধ্যে যদি আমি কোনো একটা চেয়ারের অবস্থান নির্ণয় করতে চাই, এখানে সাপোজ একটা চেয়ার আছে, হ্যাঁ? তো এই চেয়ারের অবস্থান যে আমি নির্ণয় করতে চাই, আমি কি randomly কোনো উপায়ে নির্ণয় করতে পারবো? randomly তো পারবো না। আমার একটা ব্যবস্থা থাকা দরকার। তো সেরকমই ব্যবস্থা হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। মানে আমি মেইনলি অঙ্কের মাধ্যমে আমি এই বিন্দুটার অবস্থান বা কোনো চেয়ার, সাপোজ এক্ষেত্রে চেয়ার বা যেকোনো থ্রি ডাইমেনশনাল একটা ঘরের আমি কোথায় টেবিল আছে, কোথায় চেয়ার আছে, সেটিকে আমি অঙ্কের মাধ্যমে তার অবস্থানটা নির্ণয় করতে চাচ্ছি বা একটি তলের, যেকোনো একটা তলের সাপোজ আমি বিন্দু বা কোনো রেখা বা কোনো বৃত্ত, সেটি কোন অবস্থানে আছে সেটি আমি জানতে চাচ্ছি। সে তাকে আমি একটি সমীকরণের মাধ্যমে আমি মানে রিপ্রেজেন্ট বা প্রকাশ করতে চাচ্ছি। এসবের জন্য আমার মেইনলি স্থানাঙ্ক ব্যবস্থার দরকার পড়ে। তো যেহেতু ২ ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো সেক্ষেত্রে চলো শুরুতে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জেনে নিই। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের কি হয়? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মেইনলি আমি ২ টা রেখা ২ টা রেখা পরস্পর লম্বচ্ছেদ করলে যে মূল বিন্দুটা ক্রিয়েট করে, সেটির সাপেক্ষে আমি একটি বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। সেটি কিভাবে? আমি যে ২ টা রেখা অঙ্কন করলাম, এই ২ টা কিন্তু নরমাল কোনো রেখা না। এরা কিন্তু হলো অক্ষরেখা। ঠিক আছে? এরা হলো অক্ষরেখা। তো এটা কোন অক্ষরেখা? আমার আনুভূমিক বরাবর যেকোনো অক্ষরেখাকে বলবো আমি এক্স অক্ষরেখা। এক্স অ্যাক্সিস। আমরা যেটাকে এক্স অ্যাক্সিস বলি সেটা এক্স অক্ষরেখা, সেম জিনিস। এবং উল্লম্ব বরাবর আমি যে অক্ষরেখা চিন্তা করব, সেটি হলো আমার ওয়াই অক্ষরেখা। ঠিক আছে? এটা হলো ওয়াই অক্ষরেখা। এই ২ অক্ষরেখার সাপেক্ষে আমি একটি যে তল গঠন করেছে, এই পুরোটা যে একটি তল, এই তলে যেকোনো বিন্দুর অবস্থান বা যেকোনো কিছু, একটি তলের মধ্যে একটা বিন্দুও থাকতে পারে, একটি রেখাও থাকতে পারে বা একটি বৃত্ত বা একটি পরাবৃত্ত যেকোনো কিছু থাকতে পারে। এই বিভিন্ন ধরনের যে জ্যামিতিক কাঠামো বা এই জ্যামিতিক শেপ গুলো দেখতে পাচ্ছ, এই সবকিছুকে আমি একটি স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে সমীকরণের আকারে মানে প্রকাশ করতে পারবো। তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মেইনলি আমার কিভাবে রিপ্রেজেন্ট হয়? এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে। তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে কিভাবে আমরা নির্ধারণ করব? তো চলো আমি একটি বিন্দুর উদাহরণ দিয়ে আমি দেখে নিই। আচ্ছা মুছে ফেলি শুরুতে। উম eraser। হুম। তো সাপোজ আমি এইখানে একটি বিন্দু নিলাম। হ্যাঁ? এই বিন্দুটি ধরে নিলাম P। তো এই P বিন্দুটির অবস্থান কোনটি বা এই P বিন্দুটার স্থানাঙ্ক কোনটি? এটি আমি কিভাবে নির্ধারণ করতে পারি? তুমি খেয়াল করো, আমি যদি একটি পিঁপড়া কল্পনা করি যে আমার মূল বিন্দু, মেইনলি আমার মূল বিন্দুর সাপেক্ষে কিন্তু যেকোনো কিছুর অবস্থানটা নির্ণয় করতে হয়। মূল বিন্দুর সাপেক্ষে। এবং আমার যেকোনো সমীকরণ যদি তৈরি করতে হয়, সাপোজ সরলরেখা বা বৃত্ত যেকোনো কিছুর সমীকরণ তৈরি করার জন্য আমার সর্বদা মূল বিন্দুর সাপেক্ষে মানে প্রকাশ করতে হবে বা মূল বিন্দুটাকে রেফারেন্স ধরে আমার অঙ্কন করতে হবে বা প্রকাশ করতে হবে। তো যদি আমি ধরে নিই মূল বিন্দুতে একটি পিঁপড়া আছে, এই পিঁপড়াটিকে পি বিন্দুতে গমন করতে হবে। তো পিঁপড়াটির জন্য ২ ধরনের পথ আছে। হয় সে ডান দিক থেকে বাম দিক বা বাম দিক থেকে ডান দিকে এভাবে আনুভূমিকভাবে গমন করতে পারবে, নয়তো সে উল্লম্ব বরাবর গমন করতে পারবে। সে কখনো এইভাবে randomly বা কোনাকুনি বরাবর এভাবে গমন করতে পারবে না। হয় তাকে আনুভূমিকভাবে না হলে তাকে উল্লম্বভাবে। এই ২ ভাবে গমন করতে হবে। তো পিঁপড়াটি মূল বিন্দু থেকে কিভাবে পি বিন্দুতে পৌঁছাবে?
আনুভূমিক বরাবর বা উল্লম্ব বরাবর বা কোন ভাবে, সেটি দেখার জন্য চলো খেয়াল করি। আমার মূল বিন্দু থেকে সাপোজ পিঁপড়াটি গমন শুরু করলো, সে চাচ্ছে যে সে পি বিন্দুতে যেতে চায়। তো শুরুতে সে খেয়াল করলো, আচ্ছা আমি তো শুরুতে আনুভূমিক বরাবর যাইতে পারবো। তো চলো আনুভূমিক বরাবর আমি গমন করি আগে। আনুভূমিক বরাবর সে গমন করছে, গমন করছে, গমন করছে, গমন করছে। এই পর্যায়ে এসে খেয়াল করলো, আচ্ছা আমি আরো ডান দিকে গেলে তো আমি পি বিন্দুটাকে অতিক্রম করে ফেলবো বা পি বিন্দুতে আমি কোনোভাবেই যাইতে পারবো না, কারণ আমাকে উল্লম্ব বরাবরই যেতে হবে। তো সে কি করলো, ঠিক এই বরাবর এই দূরত্বতে এসে, সাপোজ ধরে নিলাম এক্স পরিমাণ দূরত্ব এসে সে থেমে গেল। এরপর সে কি করলো, তাকে যেতে হবে পি বিন্দুতে। তো সে চেষ্টা করলো আমি উল্লম্ব বরাবর এখন গমন করবো। উল্লম্ব বরাবর সে দেখো এভাবে গমন করতে আছে, গমন করতে আছে, গমন করতে আছে, যেভাবে করে সে পি বিন্দুতে পৌঁছে গেল। তো পি বিন্দুতে কি পরিমাণ পৌঁছালো, এটা আমাকে আগে দেখতে হবে। তো দেখো তো আমি এই ওয়াই অক্ষ, এটাকে আমি যে অক্ষরেখা বলছি, ওয়াই অক্ষরেখা, তো এইটার সাথে সে সমান্তরালে গমন করেছে না? তো সে ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ দূরত্ব অতিক্রম করত, সেই পরিমাণ দূরত্বই তো সে তার সমান্তরালে অতিক্রম করেছে পি বিন্দুতে যাওয়ার জন্য। তো আমি ধরে নিতে পারি না যে ওয়াই অক্ষতে সে ওয়াই পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, যেটি হলো এই ওয়াই পরিমাণ, আমি ধরে নিতেই পারি। তো এভাবে দেখো সে একবার ডান দিকে এক্স পরিমাণ বা এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ গমন করেছে এবং আলটিমেটলি সে পৌঁছে গেছে এই বিন্দুতে। এই বিন্দুতে যে পৌঁছালো, তো তার অবস্থানটা মেইনলি কিভাবে আমি নির্ধারণ করব? তো এই তার অবস্থানটাকে নির্ধারণ করার জন্য আমার ক্রমজোড় ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। ক্রমজোড় ব্যবস্থা কি? ক্রমজোড় ব্যবস্থাতে আমার শুরুতে লিখতে হয় ভুজ এবং পরে লিখতে হয় কোটি। তো ভুজ জিনিসটা কি? ভুজ জিনিসটা হলো সে এক্স অক্ষরেখা বরাবর যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে, এবং সে এক্স অক্ষরেখা বরাবর ডান দিকেও যাইতে পারে, বাম দিকেও যাইতে পারে। আর কোটি দ্বারা বোঝায় মেইনলি ওয়াই অক্ষরেখা বরাবর অতিক্রান্ত দূরত্ব। বুঝেছো? ওয়াই অক্ষরেখা বরাবর অতিক্রান্ত দূরত্বটাকে আমি মেইনলি কোটি দ্বারা রিপ্রেজেন্ট করি। ওয়াই অক্ষরেখা বরাবর আমি উপরের দিকেও যাইতে পারি, নিচের দিকেও যাইতে পারি। তো এই ক্ষেত্রে দেখো আমি এক্স অক্ষরেখা বরাবর ডান দিকে গেছি এবং ওয়াই অক্ষরেখা বরাবর উপরের দিকে গেছি। তো আমার তার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি বা তার কার্টেসীয় স্থানাঙ্ক কত হবে? ডান দিকে যদি আমি এক্স পরিমাণ বা এক্স অক্ষরেখা বরাবর যদি আমি এক্স পরিমাণ যাই, তাহলে শুরুতে আমি লিখে দিতে পারি না এক্স, যেটি হলো তার ভুজ, এবং তার কোটি কোনটা হবে ওয়াই অক্ষরেখা পরিমাণ, ওয়াই অক্ষরেখা বরাবর যে পরিমাণ দূরত্বটা অতিক্রম করেছে। এবং সবকিছু কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষরেখা বরাবর যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে সেটি হলো তার কোটি। তো তার কোটি হলো কত? ওয়াই। তো এই এক্স ওয়াই হলো ক্রমজোড় বা তার স্থানাঙ্ক ব্যবস্থা। এবং এটি কোন ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা? এটি হলো তার কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে? এভাবে করে আমি তার অবস্থান নির্ধারণ করতে পারি। এখানে মনে রাখো ও বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। হ্যাঁ, তো মূল বিন্দুর ডান দিকে তোমার, আমি এখানে চিহ্নের কিছু ব্যাপার আছে, বুঝেছো? তো আমার সবসময় খেয়াল রাখবা এক্স অক্ষরেখা বরাবর মূল বিন্দুর ডান হচ্ছে পজিটিভ এবং বাম হচ্ছে নেগেটিভ। মানে তুমি ধরে নাও এটা হলো ও, ও বিন্দুকে আমি ধরে নিলাম 0 0 বিন্দু, কারণ আমার বিন্দুগুলো তো মেইনলি সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্টেড হয়। এই এক্স ওয়াই এগুলো কিন্তু সংখ্যা, বুঝেছো? বা এই অক্ষরেখা এগুলো কিন্তু মেইনলি সংখ্যা রেখা। সংখ্যা রেখায় পড়েছো না যে আমার এইটা একটা সংখ্যা রেখা, যার মাঝখানেরটা হলো 0, ডান দিকে হলো 1, তারপর 2, তারপর 3, আবার বাম দিকে হলো কত? -1, -2, -3। এরকম তোমার এই অক্ষরেখাগুলোও কিন্তু হলো তোমার তোমার ইভেন সংখ্যা রেখার মতো। ঠিক আছে? তো সংখ্যা রেখার মতো যদি হয়, তো ডান দিকে আমি কি বলতে পারি? ডান দিকে আমি যেহেতু বলছি পজিটিভ, তার মানে ডান দিকের দূরত্বগুলো হবে +1, +2, +3। হ্যাঁ?
আবার বাম দিকে হবে -1, -2, -3। এগুলো কি? এগুলো হলো ভুজ। ঠিক আছে? আমার এক্স অক্ষ বরাবর মূল বিন্দুর ডান দিকটা হলো পজিটিভ দিক এবং বাম দিকটা হলো নেগেটিভ দিক। তার মানে এই দিকটা হলো পজিটিভ, এই দিকটা হইল নেগেটিভ। হ্যাঁ? আবার ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দুর উপর উপরের দিক হইলো পজিটিভ এবং নিচের দিক হলো নেগেটিভ। খেয়াল করো আমার উপরের দিকেও তো সংখ্যা রেখাটা হইতে পারে এভাবে করে, তাই না? মাঝখানে 0, তারপর +1, +2, +3, আবার নিচের দিকে -1, -2, -3। বুঝেছো? এটা হলো y অক্ষ বরাবর তোমার সংখ্যা রেখা বা y অক্ষ বরাবর আমার দূরত্ব অতিক্রম কতটুকু করেছি এবং আমার এই চিহ্নগুলো মনে রাখতে হবে। তো আমার কি মনে হয় y অক্ষ বরাবর উপরের দিকে আমার পজিটিভ না, মানে এইদিকে আমার পজিটিভ এবং নিচের দিকে আমার নেগেটিভ, যেহেতু সংখ্যা রেখায় আসছে সেহেতু নিচের দিকটা হইলো আমার নেগেটিভ। ঠিক আছে? এবং এইগুলো মেইনলি কোটি নির্দেশ করে। তো সাপোজ এই যে দেখো আমি এখানে 4টা ঘরের মতো ক্রিয়েট করে রেখেছি না? তো এই ঘরগুলোকে কি বলে? এই ঘরগুলো হলো কিন্তু একেকটি চতুর্ভাগ। হ্যাঁ? চতুর্ভাগ। তো আমার কোনটি কোন চতুর্ভাগ এটা নির্ধারণ করার জন্য আমার এই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে হয়। ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘুরি তার মানে আমার শুরুতে কোন চতুর্ভাগটা আসছে? এইটা না? এইটা হলো ১ম চতুর্ভাগ। ঠিক আছে? আর এইটা হলো ২য়, এইটা হলো ৩য় এবং এইটা হলো ৪র্থ। তো ১ম চতুর্ভাগে কি পাবো আমি? তাহলে ১ম চতুর্ভাগ। ১ম চতুর্ভাগে দেখো তো আমি এক্স অ্যাক্সিস এর কোন দিকে আছি? তাহলে ১ম চতুর্ভাগের একটি বিন্দু হলো P, ২য় চতুর্ভাগের একটি বিন্দু হলো Q, ৩য় চতুর্ভাগের একটি বিন্দু ধরে নাও এটা, এটা হলো R এবং ৪র্থ চতুর্ভাগের একটি বিন্দু এটা, এটা হলো A। হ্যাঁ? তো দেখো তো P বিন্দুটাতে আমি গমনের জন্য এক্স অ্যাক্সিস বরাবর কোন দিকে গমন করেছি? ডান দিকে না? মূল বিন্দু থেকে ডান দিকে গমন করেছি। তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর কোন দিকে গমন করেছি? মূল বিন্দু থেকে উপরের দিকে না? তো আমার ডান দিকে গমন করেছি একবার, তারপর গমন করেছি উপরের দিকে। তো তার মানে কি হয়? তার মানে আমার টোটাল সাইন বা আমার যে এক্স বা ওয়াই, এই এক্স বা ওয়াই এর সাইন কি হবে? পজিটিভ না? তো আমার বলে যে ১ম চতুর্ভাগে যেকোনো বিন্দু হয় আমার এরকম টাইপ, পজিটিভ, পজিটিভ। বুঝেছো? মানে আমার যেকোনো বিন্দু ভুজ এবং কোটি হবে ধনাত্মক। তো ভুজ এবং কোটি ধনাত্মক মানে কি? বিন্দুটা কিরকম হইতে পারে? সাপোজ ধরে নিলাম 3, 4, তার মানে ডান দিকে 3 পরিমাণ যেয়ে বাম দিকে উপরের, মানে সরি, ডান দিকে 3 পরিমাণ যেয়ে উপরের দিকে 4 পরিমাণ গেছে, বা ধরে নাও ডান দিকে 3 একক যেয়ে উপরে দিয়ে 4 একক গেছে। আবার আমি এটাও বলতে পারি যে 7, 1, ডান দিকে 7 একক যেয়ে উপরের দিকে 1 একক গেছে। আবার আমি এটাও বলতে পারি 4, 6, তাই না? তার মানে কি আমার ১ম চতুর্ভাগে বিন্দুর ভুজ এবং কোটি সর্বদা ধনাত্মক হবে বা পজিটিভ সাইনের হবে। খেয়াল করো এখন। ২য় চতুর্ভাগে কি হয়? ২য় চতুর্ভাগে দেখো, ২য় চতুর্ভাগে দেখো আমি সাপোজ কিউ বিন্দুতে যেতে চাই। কিউ বিন্দুতে যাওয়ার জন্য কি করতে হবে? আমার শুরুতে এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে যাইতে হবে না? এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে গেলাম। হ্যাঁ? তারপর আবার আমি ধরে নিলাম যে আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর আমি বাম দিকে ৩ একক গেলাম। ধরে নাও ৩ একক গেলাম। তো আমি কি বললাম? যেহেতু এই অক্ষরেখাগুলো সংখ্যা রেখার মতো, তো আমি যদি বাম দিকে ৩ একক যাই, তার মানে আসলে -3 তে এসেছি না? বাম দিকে আমি গেলাম ৩ একক। তার মানে কি -3 বিন্দুতে এসেছি এক্স অ্যাক্সিস এর। তারপর আমি কি গেলাম? উপরের দিকে গেলাম। উপরের দিকে কি পজিটিভ অলওয়েজ, তাই না? উপরের দিকে অলওয়েজ পজিটিভ।
উপরের দিকে যদি আমি সাপোজ 4 একক পরিমাণ যাই, উপরের দিকের এটা +4 হবে না? +4 কারণ আমি উপরের দিকে তো পজিটিভ। তার মানে আমার দ্বিতীয় চতুর্ভাগে আমার ভুজ হয় অলওয়েজ নেগেটিভ, কিন্তু কোটি হয় অলওয়েজ পজিটিভ। মানে আমি বাম দিকে যাওয়ার কারণে ভুজটা হয়ে যায় নেগেটিভ, কিন্তু আমি উপরে যেহেতু যাচ্ছি সেহেতু y অক্ষ বরাবর আমার কোটিটা হবে পজিটিভ। ঠিক আছে? তার মানে আমার এখানকার বিন্দুটা হবে -3, 4 বা মেইনলি এখানকার বিন্দুগুলো হয় মাইনাস প্লাস সাইন বিশিষ্ট। এইটার আরো অনেক উদাহরণগুলো হলো তোমার -3, 10, -7, 8 এরকম টাইপের বিন্দু। মানে আমার ভুজটা অলওয়েজ নেগেটিভ কিন্তু কোটিটা হবে পজিটিভ। চলো আমি আর বিন্দুতে যাব। আর বিন্দুটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে না? তো তৃতীয় চতুর্ভাগে যদি হয় তার মানে কি? আমি এই এক্স অ্যাক্সিস বরাবর কোন দিকে যাচ্ছি শুরুতে? বাম দিকে যাচ্ছি। সাপোজ এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে আমি 5 একক গেলাম। তো যেহেতু বাম দিকে যাচ্ছি তার মানে কি আমি নেগেটিভ দিকে যাচ্ছি না? তো সংখ্যা রেখে ভাই নেগেটিভ অনুযায়ী আমি যদি বাম দিকে 5 একক যাই, তার মানে এই বিন্দুটা কি হবে? এক্স অ্যাক্সিস এর -5। তো আমি -5 একক যেয়ে আমি সরি ধরে নিলাম আমি এই উল্লম্ব বরাবর বা ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল বরাবর নিচের দিকে যেতে হচ্ছে। কেন নিচের দিকে যেতে হচ্ছে? কারণ আমার মূল বিন্দু তো এইটা। তো মূল বিন্দুর নিচের দিকে আমি গমন করলে আর বিন্দুতে পৌঁছাবো না। তো আমার নিচের দিকে যাওয়া লাগতেছে। তো নিচের দিকে যদি যাই তো আমি কি লিখেছি এখানে? ওয়াই অক্ষের ক্ষেত্রে মূল বিন্দুর উপরে গেলে পজিটিভ এবং নিচে গেলে নেগেটিভ। তার মানে আমি নিচের দিকে যদি সাপোজ আমি 7 একক পরিমাণও যাই, তো নিচের দিকে আমার গমনকৃত দূরত্ব কি হবে? -7 না? বা আমার কোটিটা কত হবে? -7 না? তার মানে কি দেখছো? আমার এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে 5 একক গমন করায় আমার ভুজ হচ্ছে -5 এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 7 একক গমন করায় আমার কোটি হচ্ছে -7। তার মানে আমার আর বিন্দুটা দাঁড়ায় -5, -7। তুমি কি খেয়াল করছো যে তৃতীয় চতুর্ভাগে আমার বিন্দুটা কিরকম টাইপের হচ্ছে? আমার ভুজও হয়েছে ঋণাত্মক, কোটিও হয়েছে ঋণাত্মক। কেন? কারণ আমি এখানে এক্স অ্যাক্সিস বরাবর বাম দিকে গেছি, যেটি আমার ঋণাত্মক সংখ্যা নির্দেশ করে। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে গেছি, যেটি আবার আমার ঋণাত্মক সংখ্যা নির্দেশ করে। মানে প্রথমে আমার ভুজটা হয়ে যায় ঋণাত্মক এবং দ্বিতীয় ক্ষেত্রে আমার কোটিটাও হয়ে যায় ঋণাত্মক। তাই তৃতীয় চতুর্ভাগে সংখ্যা অলওয়েজ হয় নেগেটিভ, নেগেটিভ। বুঝেছো? এটা গেল তৃতীয় চতুর্ভাগের বিষয়। তৃতীয় চতুর্ভাগের আরো অনেক বিন্দু হলো -7, -10, -4, -9 এরকম টাইপের যেকোনো বিন্দু। তো এইটা গেল তৃতীয় চতুর্ভাগের বিষয়। এখন হলো আমার চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগের বিন্দুটা আমি কি ধরেছি? এফ। দেখো, চতুর্থ চতুর্ভাগে যাওয়ার জন্য আমাকে কিভাবে গমন করতে হবে? শুরুতে ধরে নয় যে এক্স অ্যাক্সিস বরাবর আমি যাচ্ছি কোন দিকে? তো দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমি ডান দিকে গেলাম না শুরুতে? দেখো, যদি আমি ডান দিকে যাই তাহলে আমার জাস্ট এস বিন্দুতে যাওয়ার জন্য আমার জাস্ট ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যাওয়া লাগবে। তো ধরে নিলাম আমি ডান দিকে গেলাম এস মানে এক্স অ্যাক্সিস বরাবর 6 একক। এগুলো কিন্তু ধরে নাও, এগুলো কিন্তু আসল না। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। ডান দিকে গেলাম আমি 6 একক। তো যেহেতু আমি ডান দিকে যাচ্ছি, এক্স অ্যাক্সিস এর ডান দিকে গেলে কি আমার বিন্দুগুলো হয় পজিটিভ। তার মানে কি? আমার এই বিন্দুটাকে বলতে পারি +6, তাই না? কিন্তু দেখো আমি মূল বিন্দু থেকে y অক্ষ বরাবর কোন দিকে যাচ্ছি? মূল বিন্দু থেকে y অক্ষ বরাবর কিন্তু আমি নিচের দিকেই গমন করলাম। আমি কিন্তু মূল বিন্দু থেকে y অক্ষ বরাবর উপরের দিকে গমন করি নাই। করেছি নিচের দিকে। তো নিচের দিকে গমন করলে কি হয়? আমার কোটিটা ঋণাত্মক হয়ে যায় না? তো সাপোজ ধরে নিলাম আমি 8 একক গেছি নিচের দিকে। তো 8 একক যদি যাই তার মানে আমার কোটিটা কত হবে? -8 না? তো আমার আল্টিমেটলি বিন্দুটা কি দাঁড়ায়? +6, -8। তো তার মানে কি বুঝতেছো? আমার চতুর্থ চতুর্ভাগে ভুজ অলওয়েজ পজিটিভ। চতুর্থ চতুর্ভাগ এখানে আমার ভুজ অলওয়েজ পজিটিভ, ভুজ এবং কোটি হবে নেগেটিভ। কোটি হবে নেগেটিভ এবং ভুজ হবে পজিটিভ।
বুঝেছো? তো এখানে যেমন আমি বিন্দুটা পেলাম +6 -8, এরকম অনেক বিন্দু হইতে পারে। 3 -6 1 -5 এরকম টাইপের অনেক ধরনের বিন্দু হইতে পারে। এভাবে করে ৪ টা চতুর্ভাগ নিয়ে আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা গঠিত হয় এবং প্রত্যেকটা চতুর্ভাগে বিন্দুর ভুজ এবং কোটির চিহ্ন আলাদা এবং ভুজ এবং কোটির চিহ্ন আলাদা হওয়ার কারণে বিন্দুগুলো আলাদা। ঠিক আছে? এবং চিহ্ন আলাদা না হইলে আমার কিন্তু বিন্দুর মধ্যে ওভারল্যাপিং হইতো। সাপোজ এইখানেও আমার পজিটিভ পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগেও পজিটিভ পজিটিভ। এইখানে যদি আমি সাপোজ ধরে নাও আমি ৩ বিন্দু পাই, তো এইখানে যদি আমার সাইন সর্বদা পজিটিভ পজিটিভ হয়, এইখানেও আমি ৩ বিন্দু পাইতে পারি না? তো কখনো কি ২ টা ভিন্ন অবস্থানে একই বিন্দু থাকা সম্ভব? সম্ভব না। ওইজন্য আমার প্রত্যেকটা চতুর্ভাগে ভুজ এবং কোটির চিহ্ন ভিন্নতায় ওখানকার বিন্দুগুলোর চিহ্ন পরিবর্তন হয়। এটা গেল আমার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। দেখি নেক্সট স্লাইডে কি আছে। নেক্সট স্লাইডে ৩ টা ম্যাথ আছে। ৩ টা ম্যাথ কিরকম? এখানে বলেছে এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব ৩ একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। খেয়াল করো, এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব ৩ একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। তো আমার এক্স অক্ষ কোনটা? এইটা না? এইটা আমার এক্স অক্ষ না? এই অক্ষ থেকে যে টোটালটা হলো এক্স অক্ষ, এই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যদি ৩ একক হয়, সাপোজ ধরে নাও বিন্দুটা আছে এইখানে, ধরে নিলাম এইখানে পি বিন্দু আছে। তো এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব ৩ একক। এক্স অক্ষ থেকে দূরত্ব কোনটা? খেয়াল করো, আমি যদি এই বিন্দু থেকে পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, এইটাই আমার কাঙ্ক্ষিত দূরত্বটা নির্ধারণ করছে না? আমার এক্স অক্ষ থেকে পি বিন্দুটার দূরত্ব কোনটা? এই টোটাল এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই তো দূরত্ব। খেয়াল করো আমি কি বলেছিলাম, এই ওয়াই অক্ষের সমান্তরালে এক্স অক্ষ থেকে এই পি বিন্দুটার যে দূরত্ব, এইটা আমার আলটিমেটলি কোটি নির্দেশ করছে না? এটাই তো আমার কোটি নির্দেশ করছে। এটা যদি আমার কোটি নির্দেশ করে, হ্যাঁ, এইটা যদি আমার কোটি নির্দেশ করে, তো আমার এখানে বলেছে কত, একটি বিন্দুর দূরত্ব ৩ একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। তো দূরত্ব যদি ৩ একক হয়, সাপোজ ভুজ ধরে নিলাম এক্স এবং কোটি তোমার এখানে বলছে কত, টি হচ্ছে, না সরি, কোটি তো জানতে চেয়েছে, এখানে বলছে দূরত্ব হচ্ছে ৩। হ্যাঁ, ৩ একক। এই দূরত্বটা ৩ একক। এখন খেয়াল করো, এই বিন্দুটার স্থানাঙ্ক বা কোটি কি হতে পারে? পি বিন্দুটার ভুজ আমি জানি না, ভুজ যে কোনো কিছুই হতে পারে। সাপোজ আমি পি বিন্দুটাকে এইখানেও রাখতে পারি, হ্যাঁ, আবার আমি যদি প্যারালালি এইদিকেও নিই, আমি পি বিন্দুটাকে কিন্তু এইখানেও রাখতে পারি, এটাও পি বিন্দু হতে পারে। কেননা দেখো, সমান্তরালে কিন্তু প্রত্যেকটা দূরত্বই কিন্তু সেম, প্রত্যেকটা দূরত্বই কিন্তু সেম। ঠিক আছে? আমার জাস্ট দূরত্ব ৩ একক দেওয়া আছে। তার মানে এক্স অক্ষের সমান্তরালে প্রতিটা বিন্দুই কিন্তু পি বিন্দু হতে পারে। ওই জন্য আমি এখানে আলাদা করে এক্স এর নির্দিষ্ট কোনো ভ্যালু দিলাম না, কারণ এক্স এর ভ্যালু পরিবর্তনশীল, কিন্তু কোটির একটা ভ্যালু আছে। দেখো তো, আমি এখানে মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের পজিটিভ দিকে গেছি, এটা কিন্তু পজিটিভ দিক, হ্যাঁ, আর এটা হলো নেগেটিভ দিক। তো দেখো আমি কি ওয়াই অক্ষের পজিটিভ দিকে গেছি না নেগেটিভ দিকে গেছি? পজিটিভ দিকে গেছি। তো যেন, যদি আমি পজিটিভ দিকে যাই, তাহলে আমার কি কোটি কি হয়? কোটি অলওয়েজ পজিটিভ হয় না? আবার যদি এটা প্রথম চতুর্ভাগে হয়, সেখানেও তো আমি জানি যে কোটি অলওয়েজ পজিটিভ হয়। তো দূরত্ব যদি ৩ একক হয়, তাহলে আমার ভূ এই ক্ষেত্রে কোটিটা কি হবে? কোটিটা ৩ হবে না? কোটি যদি ৩ হয়, তার মানে আমি এখানে লিখতে পারি না পি বিন্দুর কোটি হলো ৩। এখানেও যদি, এখানেও পি বিন্দুর কোটি, ভুজ যেটাই হোক, কোটি হবে ৩। এইখানেও ভুজ যেটাই হোক, কোটি হবে ৩। তাই তো? খেয়াল করো, এখানে তোমার ভুজ পাইলাম কত? এক্স বা যেকোনো কিছু এবং কোটি হচ্ছে ৩।
কিন্তু দূরত্ব কি শুধু এই বিন্দুরই ৩ একক? এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি শুধু ৩ একক? আমি কি নিচের দিকে সাপোজ এইখানে একটা বিন্দু ধরতে পারি না বা এইখানে একটা বিন্দু ধরে বলতে পারি না, কই আমার এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব তো ৩ একক, তাই না? আমি তো বলতে পারি এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্বটা ৩ একক। বা এইখানে একটা বিন্দু নিতে পারি না, এটার দূরত্ব ৩ একক। এরকম ধরে নাও এক্স অক্ষের সমান্তরালের নিচের দিকেও তো আমি বলতে পারি যে এখানে ভুজ যতই হোক, এই বিন্দুগুলোর ভুজ যতই হোক, প্রত্যেক ক্ষেত্রে আমার কোটি হচ্ছে ৩, না সরি, প্রত্যেক ক্ষেত্রে আমার এক্স অক্ষ থেকে দূরত্ব কি ৩ একক, তাই না? কিন্তু আমি ওয়াই অক্ষ বরাবর কোন দিকে গমন করেছি? নিচের দিকে না? তো ওয়াই অক্ষ বরাবর যদি আমি নিচের দিকে গমন করি, এইখানেও যদি আমি পি বিন্দুটা স্থাপন করি, তার ভুজ যেইটাই হোক, নিচের দিকে গমন করায় আমার এর কোটি কি হবে? -৩ না? নিচের দিকে যেহেতু আমি নিচের দিকে গমন করছি ওই জন্য আমার -৩ আসছে। সেম এইখানেও আমার পি বিন্দুর ভুজ যেকোনো কিছু হইতে পারে, কিন্তু কোটি হবে অলওয়েজ, ঠিক আছে? আমার এইটাই জানতে চেয়েছে যে এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব ৩ একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। তো বিন্দুটির কোটি একবার হচ্ছে +৩ আর একবার হচ্ছে -৩। তো আমি বলতে পারি না যে বিন্দুটির কোটি হলো +-3? বলতে তো পারি। আমার এটাই জানতে চাইছে, এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব ৩ একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। কোটি কি হবে? +-। তো আমি এভাবেও বলতে পারি না যে কোটি সমান প্লাস মাইনাস এক্স অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব, এটা কিন্তু একটা সংখ্যা, সরি, টেন কেমিস্ট্রি, ঠিক আছে? এক্স অক্ষ থেকে বিন্দুটির দূরত্ব। আবার এখানে দেখো কি বলেছি, ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব ৪ একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। তো ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যদি ৪ একক হয়, তো আমি সাপোজ আমি এইগুলো মুছে দিই, যেহেতু এখানে আমি আবার অঙ্কন করব। নিচের টুকু থাকুক, আমি উপরের টুকু মুছে দিই। দেখো, ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যদি ৪ একক হয়, তো আমার ওয়াই অক্ষ কোনটা? এইটা না? তো ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু ধরে নিলাম পি, এইটা। তো এই বিন্দুর দূরত্ব বলেছে ৪ একক। এই যে আমার এই দিকে দূরত্ব হইলো ৪ একক। আবার খেয়াল করো, শুধু কি এই দিকের দূরত্ব ৪ একক হইতে পারে? আমার এইদিকে কি দূরত্ব ৪ একক হইতে পারে না? এইদিকে তো একটা ধরে নাও বিন্দু হইতে পারে যার দূরত্ব এখানে ৪ একক, তাই না? আবার নিচের দিকেও এখানেও যেকোনো একটা বিন্দু এইদিকে হইতে পারে, ধরে নিলাম এস, এটার ক্ষেত্রেও বলতে পারি ৪ একক। খেয়াল করো মেইন বিষয়টা হলো আমার এক্স অ্যাক্সিস এর ডান দিকে না বাম দিকে? যদি আমার এক্স অ্যাক্সিস এর ডান দিকে বিন্দুটি থাকে, সেক্ষেত্রে কি ভুজ আমি ডান দিকে গমন করছি কি পরিমাণ? ৪ একক পরিমাণ। মানে কি আমার ভুজ কত হচ্ছে? +4 না? কোটি যতই হোক, আমি প্রত্যেকটা বিন্দুর তো কোটি আলাদা। কোটি যেকোনো কিছুই হইতে পারে। কিন্তু আমার এই একটা রেখার উপরই আমার এই বিন্দুগুলো অবস্থান করবে না? একটা রেখার মধ্যেই। তো আমার যেহেতু এক্স অক্ষ বরাবর মূল বিন্দু থেকে ডান দিকে গমন করা লাগছে, এই ক্ষেত্রে আমার ভুজ হইল তোমার কি +4। কোটি ধরে নিলাম ওই যেকোনো বিন্দু। তো ভুজ কি +4 না, যেহেতু আমি মূল বিন্দু থেকে ডান দিকে গমন করেছি। আবার বিন্দুটা এমনও হইতে পারে না যে মূল বিন্দু থেকে বাম দিকে ৪ একক পরিমাণ গেছি। মূল বিন্দু থেকে বাম দিকে গেলে কি ভুজের মান কি হয়? নেগেটিভ হয় না? তো আমি এই ক্ষেত্রে কিউ বিন্দুর ভুজ কি লিখতে পারি? -4। আর কোটি তো যেকোনো কিছুই হইতে পারে, সাপোজ জেড একটা দিলাম কোটি। আবার এইদিকে যেকোনো বিন্দু, যেকোনো ৪ একক বিশিষ্ট বিন্দু,
যেকোনো ৪ একক বিশিষ্ট বিন্দুর মানে ভুজ কত হবে? -4 হবে না? যেকোনো ৪ একক বিশিষ্ট বিন্দুরই তো আমার ভুজ হবে -4, কারণ আমি মূল বিন্দু থেকে বাম দিকে গেছি x অক্ষের বরাবর। ঠিক আছে? তো একবার পাইলাম আমি +4, একবার পাইলাম -4। আল্টিমেটলি আমার ভুজটা কি? +-4 না? তো আমি কি লিখতে পারি? y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব ৪ একক হলে বিন্দুটির ভুজ হলো +-4। তার মানে ভুজ সমান আমি কি লিখতে পারি? y অক্ষ হতে বিন্দুটির দূরত্ব। কারণ প্লাস কখন হবে? প্লাসটা হবে যখন আমি y x অ্যাক্সিস এর ডান দিকে বা পজিটিভ দিকে আছি। হ্যাঁ? আর মাইনাসটা হবে কখন? যখন আমি x অ্যাক্সিস এর নেগেটিভ দিকে আছি। তার মানে খেয়াল করবা সর্বদা, আমি যদি এরকম পজিশনে থাকি তাহলে আমার ডান দিকে যেহেতু আছি তার মানে আমার ভুজ হবে পজিটিভ। আবার যেহেতু আমি উপরের দিকে আছি y অক্ষ বরাবর, তাই আমার কোটিও হবে পজিটিভ। কিন্তু এই ক্ষেত্রে কি আমি বাম দিকে যেহেতু আছি, মূলবিন্দুর বাম দিকে আছি, তার মানে আমার ভুজ কি হবে? নেগেটিভ। কিন্তু আমি উপরের দিকেই কিন্তু আছি কোটি বরাবর। তাই আমার কোটি হবে পজিটিভ। কিন্তু তৃতীয় চতুর্ভাগে কি হবে? তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমি মূলবিন্দুতে একে তো বাম দিকে আছি, আবার কোটি বরাবর নিচের দিকেও আছি। তার মানে আমার বিন্দুটা হবে নেগেটিভ, নেগেটিভ। আবার চতুর্থ চতুর্ভাগে আমি মূলবিন্দু থেকে ডান দিকে গেছি, যার জন্য আমার ভুজ হবে পজিটিভ। কিন্তু কোটিটা যেহেতু আমি কোটি বরাবর নিচের দিকে গেছি, তাই আমার কোটি হবে নেগেটিভ। এরকম টাইপের আমার বিন্দুগুলো। বুঝেছো? তো এভাবে করে আমার বিন্দুগুলো কি করতে হয়? তো আমি সাপোজ বললাম যে আমার বিন্দুটি নির্ণয় করো। আমি তো জাস্ট আলাদা আলাদা ভুজ বের করলাম এবং কোটি বের করলাম। হ্যাঁ? তো আমার তো একটা বিন্দু ভুজ এবং কোটি নিয়েই গঠিত হয়। তো আমি ভুজ এবং কোটি নিয়ে আমি বিন্দুগুলো গঠন করতে পারি না? তো এই পি বিন্দুটা, সাপোজ আমি ধরে নিলাম পি বিন্দুটা এক্স অক্ষ বরাবর ডান দিকে ৩ একক গেছে। আচ্ছা, আমি সবগুলো চিত্র মুছে ফেলি। এগুলো তুলে নিও। আমি পুরো স্লাইডটাই মুছে ফেলি। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো। আমার বিন্দুটি নির্ণয় করতে বলছে। এখন এক্ষেত্রে বিন্দুর দূরত্ব ৩, মানে আমার বিন্দুটার কোটি হইতে পারে প্লাস এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্ব ৩ মানে বিন্দুটার কোটি +3 হইতে পারে, -3 হইতে পারে। আবার y অক্ষ থেকে বিন্দুর দূরত্ব ৪, মানে আমার বিন্দুটার ভুজ +4 ও হইতে পারে, -4 ও হইতে পারে। আমার বিন্দুটা কিরকম হইতে পারে? সাপোজ একবার আমি নিলাম যে আচ্ছা, যেহেতু আমার দূরত্ব ৩ একক, সেখানে একটা সাইন এর বিষয় আমি বলে দিই। আমার যেহেতু দূরত্ব বলেছে, একটা বিন্দুর দূরত্ব, দূরত্ব কিন্তু অলওয়েজ পজিটিভ হয়। তো আমার ভুজ বা কোটি, হ্যাঁ? যেমন এখানে বলেছে এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব। এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্বগুলো মেইনলি কি হয়? এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্বগুলো তো মেইনলি এরকম টাইপের না? বা এরকম টাইপের না? এগুলো মেইনলি কি হয়? এগুলো তো মেইনলি হয় কোটি, কোটি হয়। তো তার মানে কোটিকে আমি যদি y দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমার দূরত্ব হবে বা এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব হবে মডুলাস অফ y, যেখানে y সমান কোটি। ঠিক আছে? মডুলাস অফ y কেন দিলাম? আমার এখানে বলছে মডুলাস অফ y ইজ ইকুয়ালস, মানে দূরত্ব। দূরত্ব সমান এখানে কি হয়েছে? মডুলাস অফ y সমান 3 ধরলাম। তো আমি যদি মডুলাস সরিয়ে দিই বাম পক্ষ থেকে, মডুলাস যদি সরিয়ে দিই তাহলে আমার ডান পক্ষে প্লাস মাইনাস অলরেডি চলে আসে। ঠিক আছে? যেটা আমি এখানে বের করেছিলাম। কোটির মান +-3। হ্যাঁ? আমি এইখানে দেখো, কোটির মান একবার পাইলাম +3, একবার পাইলাম -3। সিমিলারলি আমি এটা বলতে পারি না y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যদি ৪ একক হয়, তো y অক্ষ থেকে বিন্দুগুলোর দূরত্ব কিরকম? এরকম না? বা এরকম না? এরকমই তো বিন্দুগুলোর দূরত্ব। তো y অক্ষ থেকে এই বিন্দুগুলোর দূরত্বগুলোকে আমি কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? যেহেতু আমি x অক্ষ বরাবর ডানে বা বামে সরছি, তো সেগুলোকে আমি ভুজ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তাই আমার x সমান যদি ভুজ হয়,
হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি মডুলাস অফ এক্স বা সমান দূরত্ব। ঠিক আছে? দূরত্ব কোথা থেকে? ওয়াই অক্ষ থেকে। ওয়াই অক্ষ থেকে। আর উপরে লিখে দিয়ে আচ্ছা নিচে লিখে দিই মডুলাস অফ ওয়াই সমান দূরত্ব এক্স অক্ষ থেকে। তো এখন দেখো মডুলাস অফ এক্স পেলাম সি এবং এখান থেকে পেয়ে গেছি এক্স ইকুয়াল সরি এটা তো মডুলাস অফ এক্স তো 3 নাও আমার মডুলাস অফ এক্স তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি 4 একক দেওয়া আছে। তো এটা 3 হবে না, এটা হবে 4। ঠিক আছে? তো মডুলাস অফ এক্স যদি 4 হয়, এক্স মানে কি? মডুলাস আমি উঠাই দিলাম উভয় পক্ষ থেকে। তো মডুলাস উঠাই দিলে তো প্লাস মাইনাস মানে অলরেডি চলে আসে। তো তার মানে এক্স ইকুয়ালস প্লাস মাইনাস 4। ঠিক আছে? আবার মডুলাস অফ ওয়াই সমান তো আমি 3 লিখলাম শুরুতে, তার মানে ওয়াই সমান প্লাস মাইনাস 3। আমার একটা বিন্দু যদি পি পি অফ এক্স ওয়াই হয়, হ্যাঁ, এক্স এর ভ্যালু আমার কিরকম টাইপের? এক্স এর ভ্যালু এরকম টাইপের না যে প্লাস মাইনাস 4 এন্ড প্লাস মাইনাস 3। তার মানে কি বিন্দুটি আমি যে নির্ণয় করব কতটা বিন্দু হতে পারে, কতগুলো মোট কয়টি বিন্দু হতে পারে এটা আমি জিজ্ঞেস করেছি, বুঝেছো? তো কতগুলো বিন্দু হতে পারে দেখো, এক্স ইকুয়ালস প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 3 মানে কি একটা বিন্দু ধরে নিলাম P1, এখানে না লিখি, এই সাইডে লিখি, একটা বিন্দু ধরে নিলাম P1, হ্যাঁ, যেটা হলো তোমার কি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো প্রথম চতুর্ভাগে অবস্থিত হইলে তো ভুজের মানও পজিটিভ, কোটির মানও পজিটিভ। তো তার মানে একটা বিন্দু হবে +4 +3। ঠিক আছে? আরেকটা বিন্দু কি হতে পারে? সাপোজ আমি এই বিন্দুটা হবে দ্বিতীয় চতুর্ভাগে। আর একটা বিন্দু কি দ্বিতীয় চতুর্ভাগে কি আমার ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। তার মানে P2 হবে -4 +3। আর একটা বিন্দু হবে তোমার তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুটাই নেগেটিভ। তার মানে এখানে আছে তোমার -4 -3। আরেকটা হইলো চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে ভুজ হয় পজিটিভ কিন্তু কোটি হয় নেগেটিভ। তো চতুর্থ চতুর্ভাগের বিন্দুটি হচ্ছে +4 মাইনাস। ঠিক আছে? তো আমি টোটাল কয়টা বিন্দু পাইলাম? টোটাল কিন্তু আমি 4টা বিন্দু পাইলাম। 4টা বিন্দুই আমি পাইতাম কারণ আমার যেহেতু এখানে 4টা চতুর্ভাগ আছে। তো প্রত্যেকটা ভাগের সাইন অনুযায়ী এই 4টাই বিন্দু হওয়া সম্ভব। যদি আমার দূরত্বগুলো দেওয়া থাকে। তো বিন্দুটি নির্ণয় করতে বললে আমার এরকম 4টা বিন্দু আসবে 4টা চতুর্ভাগে। বুঝেছো? এভাবে করে আমি বিন্দুগুলো নির্ধারণ করতে পারি। তো আশা করি এই দূরত্বের এই বিষয়টা বুঝেছো। চলো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে একটা ম্যাথ আছে। বলেছে কি পি বিন্দুর ভুজ 4। এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের দ্বিগুণ হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো চলো এই স্থানাঙ্ক ব্যবস্থাটা এঁকে ফেলি আগে। এটা হলো ধরে নাও স্থানাঙ্ক ব্যবস্থা। তো বলেছি কি পি বিন্দুর ভুজ 4। তার মানে কি পি বিন্দুটা অলরেডি হয়ে গেছে 4 এবং কোটি আমার কি বলছে? কোটিকে কোনো কিছু বলে নাই। কোটি ধরে নিলাম এ। যে কোনো একটা হইতে পারে। এর মান যে কোনো কিছু হইতে পারে। তো আমার কি বলেছে? পি বিন্দুর যদি ভুজ 4 হয়, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। এক্স অক্ষ কোনটা? এটা এক্স অ্যাক্সিস না আর এটা ওয়াই অ্যাক্সিস না? এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব যদি সাপোজ এটা পি বিন্দু হয়, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব হবে এইটা। এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বটা মেইনলি কি? কোটি না? মানে কি এটার দৈর্ঘ্য কত হবে? এ হবে না? আমার কোটিটাই তো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। তো এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ হলে তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি দেওয়া আছে? ওয়াই অক্ষ থেকে দূরত্ব এইটা না? তো ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কি? ভুজ। তো ভুজ কত? 4। তো এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই অক্ষের দূরত্বের যদি দ্বিগুণ হয়
তার মানে আমি এইটা লিখতে পারি না যে a ইকুয়াল 2 × 4 সমান কত 8। তার মানে কি পি বিন্দু হইল 4 এবং 8। কিন্তু এটা কি আমার মানে জাস্ট সঠিক হইল? আমি কি এভাবে করে লিখতে পারবো? জাস্ট একটাই বিন্দু পাবো? না, একটা বিন্দু পাবো না। আমি জাস্ট যদি এটা অ্যান্সার বের করে রেখে থুয়ে দিই তাহলে কিন্তু ভুল হবে। কারণ এখানে তোমার খেয়াল রাখতে হবে আমি কিন্তু দূরত্ব কথাটি লিখেছি। আগের স্লাইডে কি ছিল? দূরত্বর ক্ষেত্রে কি ছিল? মডুলাস সাইন ছিল না? আমি যেইটাই ধরতাম সেটার আগে মডুলাস সাইন দিতে হইতো না? তো তার মানে কি? আমার যেহেতু এখানে দূরত্ব বলে দেওয়া আছে, হ্যাঁ? তো দূরত্ব যদি বলে দেওয়া থাকে তাহলে আমি এইটা লিখতে পারি যে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব এক্স অক্ষ হতে পি সরি পি বিন্দুর দূরত্ব ইজ ইকুয়ালস মডুলাস অফ এ। ঠিক আছে? আর ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত? তো ওয়াই অক্ষ থেকে হতে পি বিন্দুর দূরত্ব তো এখানে 4 তো দেওয়াই আছে। এখন এই বিন্দুরও তো এখানে যদি আমার পি বিন্দুটা থাকতো তাও আমার দূরত্ব হতো 4। এইখানেও যদি পি বিন্দু থাকতো তাও আমার দূরত্ব হতো 4। ঠিক আছে? আমার যেকোনো ক্ষেত্রে পি বিন্দুর দূরত্ব হতো 4 ওয়াই অক্ষ হতে। তো আমি লিখে দিতে পারি ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব সমান 4। আমার কি আছে বলা আছে যে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্বের দ্বিগুণ। তার মানে আমি প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব বা মডুলাস অফ এ ইজ ইকুয়ালস টু ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ। ওয়াই অক্ষ হতে ও এর দূরত্বের দ্বিগুণ মানে ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত 4, 4 এর দ্বিগুণ মানে 4 × 2। ঠিক আছে? মানে কি মডুলাস অফ এ ইজ ইকুয়ালস 8। তার মানে কি এ বিন্দু সমান কত? মডুলাস উঠাই দিলে কি প্লাস মাইনাস চলে আসে? এ ইকুয়ালস প্লাস মাইনাস 8। তার মানে আমার পি বিন্দুটা কি? পি বিন্দুটা একবার 4,8 এবং আরেকবার পি আরেকটা বিন্দু সাপোজ ওই বিন্দুটা ধরে নিলাম কিউ। কিউ সমান কি 4 -8 না? তাই তো। এখন খেয়াল করো কিভাবে 4 8 এবং কিভাবে 4 -8। সাপোজ আমার পি বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে সেক্ষেত্রে আমার কোটি অলওয়েজ পজিটিভ, তাই না? সেই জন্য আমার উপরের দিকের ডিরেকশনে এইটা মানে কোটিটা হবে +8। কিন্তু আমার যদি এই কিউ বিন্দুটা যেমন আছে চতুর্থ চতুর্ভাগে, তো যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তার মানে কি কিউ বিন্দুটা এইখানে থাকবে না? কিউ বিন্দুটা যদি এইখানে থাকে তো আমার ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, তাহলে কি আমার ডিরেকশনটা কি নেগেটিভ না? নেগেটিভ। তো এভাবে করে আমি কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি 4 - 8। বুঝেছো যে এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর যে ওয়াই অক্ষের সমান্তরালে যে রেখা ওই রেখার উপরে কিন্তু পি আর কিউ বিন্দু অবস্থিত। কারণ পি বিন্দুর দূরত্ব যেমন 4 ওয়াই অক্ষতে কিউ বিন্দুর দূরত্বও কিন্তু 4। বুঝেছো? ওই জন্য আমার এইটা একটা সরলরেখার মধ্যে অবস্থান করে এবং কোটি বরাবর একবার +8 এর উপরে উঠবে এবং একবার -8 এর নিচে যাবে। তো এভাবে করে আমি কয়টা বিন্দু পাবো? টোটাল 2টা বিন্দু পাবো। তো আমার পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে, একটা হলো 4 8 আর একটা হলো 4 - 8। ঠিক আছে? পি বিন্দু আসলে যেহেতু আমি পি বিন্দু নির্ধারণ করে বলেনি যে এটা প্রথম চতুর্ভাগের বিন্দু, সেজন্য দুটাই আমার পি বিন্দু। ঠিক আছে? এখানে কিউ লিখেছি এটাও পি বিন্দু। ঠিক আছে? তো নেক্সট স্লাইডে যাই। এবার আসি চলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। আগে যেটা করলাম ওইটার ক্ষেত্রে আমি কি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর সরে সরে হিসাবটা নির্ধারণ করেছি। কিন্তু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমি মেইনলি দূরত্ব এবং কোণের সাপেক্ষে একটি বিন্দুর অবস্থান নির্ধারণ করব। তো দেখো পোলার স্থানাঙ্কে সাপোজ এই বিন্দুটাকে ধরে নিলাম পি। আমি
কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেমন আমি এই অক্ষরেখা বরাবর ডানে বামে বা উপরে নিচে গিয়ে এভাবে একবার ডানে গেলাম, তারপর উপরের দিকে গেলাম, এভাবে করে যেমন আমি বিন্দুতে অবস্থান করছিলাম, এক্ষেত্রে কিন্তু ওভাবে আমি গমন করব না। এক্ষেত্রে আমি মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব এবং সেটি কোন কোণ ক্রিয়েট করে আছে বা কোন কোণ তৈরি করে রেখেছে, সে অনুযায়ী আমি বিন্দুটার অবস্থান নির্ধারণ করি। তো পোলার স্থানাঙ্ক পদ্ধতি হলো দুই মাত্রার একটি স্থানাঙ্ক ব্যবস্থা। এটি হলো দুই মাত্রার স্থানাঙ্ক ব্যবস্থা। তো দুই মাত্রার কেন বললাম? আমার এখানে দুইটা মাত্রা আছে, দুইটা মাত্রাকে আমি এভাবে লিখতে পারি, আর কমা থেটা। ঠিক আছে, এটা হলো থেটা এবং এটা হলো আর। তো এখানে আর দ্বারা কি বোঝায়? আর দ্বারা বোঝায় এটি হলো একটি বর্গমূল যুক্ত স্থানাঙ্ক ব্যবস্থা। বুঝেছো? আর দ্বারা বোঝায় এটি হলো বর্গমূল যুক্ত স্থানাঙ্ক। এটি মেইনলি কি নির্দেশ করে? এটি মেইনলি নির্দেশ করে মূল বিন্দু থেকে থেকে বিন্দুটির সরাসরি দূরত্ব। আমার সরাসরি দূরত্ব না, মূল বিন্দু থেকে ওই বিন্দুটা কত দূরত্বে আছে। তো যেহেতু এটি দূরত্ব, সে কারণে এটি কিন্তু অলওয়েজ পজিটিভ সাইন বিশিষ্ট হয়। ঠিক আছে? আর কিন্তু কখনো নেগেটিভ সাইনের হয় না। এটি অলওয়েজ পজিটিভ সাইনের হয়। ঠিক আছে? থিটা দ্বারা কি বোঝায়? থিটা দ্বারা বোঝায় এটি ধনাত্মক এক্স অ্যাক্সিস এর সাথে বা পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে যত কোণ উৎপন্ন করে, যত কোণ উৎপন্ন করে, এটি হলো কোণমূলক স্থানাঙ্ক। কোণমূলক স্থানাঙ্ক মানে আমি পি বিন্দুতে যেতে চাইলে মেইনলি কিভাবে যাব? প্রথমে আমার খেয়াল রাখতে হবে পি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্বটা কতটুকু। তারপর আমার এইটা খেয়াল রাখতে হবে যে পি বিন্দুতে যাওয়ার জন্য ওই দূরত্ব পরিমাণ, সাপোজ আমার এক্স অ্যাক্সিস বরাবর আমার পি বিন্দুর পরিমাণ দূরত্ব কত, আর তো আমি এক্স অ্যাক্সিস বরাবর আমি পি আর পরিমাণ দৈর্ঘ্য কেটে নিলাম, সাপোজ কেটে নিই, এটা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস থেকে আর দৈর্ঘ্য পরিমাণ আমি কেটে নিলাম। এখন আমার থিটার কাজটা কি? থিটার কাজ হইল আমার এই আর পরিমাণ যে আমি দৈর্ঘ্য কেটে নিলাম, তো এটাকে আমি এমন ভাবে ঘুরাবো যাতে আমার গমন পথটা এভাবে করে ঘুরাইতে ঘুরাতে আমি আলটিমেটলি পি বিন্দুতে গিয়ে পৌঁছাই। মানে আমার আর পরিমাণ দৈর্ঘ্য এক্স অ্যাক্সিস বরাবর সাহিত্য অবস্থায় থাকবে পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা খেয়াল রাখতে হবে। তো পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমি আর পরিমাণ দৈর্ঘ্য কেটে নিয়ে ওই কোণটাকে এমন ভাবে ঘুরাবো যাতে আমি আলটিমেটলি পি বিন্দুতে গিয়ে পৌঁছাতে পারি। ঠিক আছে? আমার মেইনলি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এভাবে করে গমন করতে হয় এবং এই কারণে এটিকে আর থিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সাপোজ আমি যদি একটা বিন্দু নিই এই দিকে কিউ, হ্যাঁ, প্রথমে কি করব? প্রথমে আমি খেয়াল রাখবো, আচ্ছা কিউ থেকে আমার মূল বিন্দুর দূরত্ব কতটুকু। কিউ থেকে আমার মূল বিন্দুর দূরত্ব যদি ধরে নিলাম আর আর ওয়ান হয়, এবং এটি যদি তোমার পজিটিভ এক্স অ্যাক্সিস বা ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাথে যদি সাপোজ থিটা ওয়ান পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করে, হ্যাঁ, তো আমি কিউ কে কিভাবে লিখতে পারবো? আমি এক্স অ্যাক্সিস থেকে আর ওয়ান পরিমাণ কেটে নিয়ে এভাবে করে ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো, যেভাবে এমন ভাবে ঘুরাবো যে এইখান থেকে সাপোজ যদি আমি আর ওয়ান পরিমাণ কেটে নিই, এটা এভাবে ঘুরাতে 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 এই কিউ বিন্দুতে এসে পৌঁছাবে। ঠিক আছে? এভাবে করে আমি যে কোনো বিন্দুর স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করতে পারি পোলার স্থানাঙ্কের মাধ্যমে।
সেটাকে আরেক নামে লেখা হয় যেটি হলো ভেক্টর কোণ। ভেক্টর কোণ, ঠিক আছে? সেটার ভ্যালু অনেক কিছু হইতে পারে। সাপোজ আমি পি বিন্দুতে আসার জন্য আমি একবার যেমন থিটা পরিমাণ ঘুরলাম, আমি আবার পুরো 360 ডিগ্রি ঘুরে এসে আবার আমি ঘুরতে পারি না, ঘুরে আবার এইখানে এসেও আমি লিখতে পারি না। তো পি বিন্দুর স্থানাঙ্ক কিরকম হইতে পারে? আর থিটা, এটা একবার হইলো। তারপর যদি আমি পুরোটাই একবার ঘুরে আসি, ঘুরে যদি আবার এই বিন্দুতে আসি, তার মানে কি পুরো কোণ মানে 360 ডিগ্রি আমি ঘুরে আসলে কি হয়, আমার অ্যাঙ্গেলটা কিরকম হয়? 360 ডিগ্রি মানে কি 2 পাই না? তো 2 পাই প্লাস থিটা, কারণ আমি এইখান থেকে আমি অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম টোটাল 360 ডিগ্রি বা 2 পাই। তারপর আমি আবার এইখানে এইটুকু মানে পরিভ্রমণ করলাম থিটা পরিমাণ। আবার আমি ঘুরতে পারি না, পুনরায় যদি আমি ঘুরি আবার, তো পুনরায় ঘুরলে কি হয়? একবার ঘুরলাম, এই একবার ঘোরার জন্য হলো 2 পাই প্লাস থিটা। আমি আরেকবার ঘুরে এসে আবার এইখানে এসে পৌঁছালাম, তার মানে কি আরেকবার 2 পাই পরিমাণ কোণ ঘুরলাম, তার মানে কি 2 পাই প্লাস 2 পাই মানে কি 4 পাই প্লাস আর একবার আমি থিটা পরিমাণ যেহেতু আরো এক্সট্রা ঘুরেছি তার জন্য আরেকবার হলো থিটা। আবার আমি এটাকে এভাবে লিখতে পারি আর ইকুয়ালস আরেকবার ঘুরে আসলাম, আরো একবার আমি 2 পাই পরিমাণ ঘুরলে কি হয় 6 পাই, আবার এইখানে এসে আমার আবার থিটা পরিমাণ ঘোরা লাগছে, তার জন্য 6 পাই প্লাস থিটা। এভাবে করে দেখছো না 2 4 6, বা আলটিমেটলি আমি যদি n তম বার ঘুরি, n তম বার ঘুরলে আমি এভাবে লিখতে পারি না p সমান r কমা 2n পাই প্লাস থিটা, কারণ 6 মানে কি 3 বার ঘুরেছি তার জন্য 2 × 3 × পাই, আবার 4 মানে কি 2 বার ঘুরেছি তাই 2 × 2 পাই। এরকম n তম বার ঘুরলে p বিন্দুটাকে আমি এভাবে লিখতে পারি r কমা 2n পাই প্লাস থিটা। এইটা তো লিখলাম আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি। আমি ক্লকওয়াইজ ঘুরলে আবার আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? আমার আর এর সামনে প্লাস মাইনাস, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে যদি পজিটিভ হয়, কারণ কোণের ডিরেকশন এইদিকে তো অলওয়েজ পজিটিভ। আমি তো চাইলে এভাবে করেও ঘুরতে পারতাম, এইভাবে করেও তো ঘুরতে পারতাম। এভাবে করে ঘুরলে তো নেগেটিভ হয় না? এভাবে করে ঘোরার কারণে আমি সামনে সামনে একটা প্লাস মাইনাস সাইন দিয়ে দেবো, কারণ নেগেটিভের ক্ষেত্রে -2n পাই প্লাস থিটা। ঠিক আছে? যদি আমি ক্লকওয়াইজ ঘুরি তাহলে হবে -2n পাই প্লাস থিটা, আর আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তাহলে হবে 2n পাই প্লাস থিটা। এটা হলো আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এবার নেক্সট স্লাইডে যাই। এখন আমরা দেখব কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী সম্পর্ক, বা আমি একটা বিন্দুকে যে আমি এভাবে করে রিপ্রেজেন্ট করছি, একবার কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই দ্বারা, এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আবার আমি এভাবেও লিখতে পারতেছি আর থিটা দ্বারা। কারণ এখানে দেখো p ইকুয়ালস এক্স ওয়াই, আবার এটাকে আমি এভাবে লিখতে পারি আর থিটা, যেহেতু মূল বিন্দু থেকে দূরত্ব হলো আর এবং পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা পরিমাণ ঘুরেছে। এরকম যদি হয়, খেয়াল করো এক্স কে আর আর কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। এখানে আমার একটা ত্রিভুজ ক্রিয়েট হয়েছে না, সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কোনটা? ত্রিভুজ পি ও এন। তো এই সমকোণী ত্রিভুজে আমি যদি আহ ত্রিকোণমিতির সূত্র খাটাই এই থিটার সাপেক্ষে, তো আমি এইটা লিখতে পারি না। সাপোজ আমি চাইলাম কস থিটার মান। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাই না? কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তো আমার ভূমি কোনটা? এইটা না? এইটা আমার ভূমি,
আর অতিভুজ কোনটা? আর আর তো অতিভুজ, তার মানে ভূমিকে আমি এখানে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো ভূমি যদি এক্স হয় আর অতিভুজ যদি আর হয়, ভূমিটা কিন্তু মেইনলি আমার ভুজ, এটা খেয়াল রাখো। ভূমিটা কিন্তু আমার ভুজ। তো ভূমি হলো ভুজ, এবং ভূমি বাই অতিভুজ হলো কস থেটা, যেটা হলো এক্স বাই আর। তো এইটা কস থেটার মান পাইলাম আমি এক্স বাই আর। আবার আমি সাইন থেটার মান নির্ণয় করি। সাইন থেটা মানে কি? লম্ব। লম্ব কোনটা? ওয়াই এর মান না? তো লম্ব এটাকে আমি কি লিখি? কোটি লিখি না? লম্ব যেটা, লম্বটাকে তো আমি কোটি লিখতেছি, ওয়াই। আবার অতিভুজ কি? অতিভুজ আর। তো লম্ব ওয়াই, অতিভুজ আর, তার মানে সাইন থিটা ইকুয়ালস ওয়াই বাই আর। লম্বকে আমি এখানে লিখি কোটি। দেখো এখানে cos থিটা ইকুয়াল যদি এক্স বাই আর হয়, এক্স সমান কি লিখতে পারি? আর cos থিটা। আবার সাইন থিটা সমান যদি আমি ওয়াই ওয়াই বাই আর লিখি, তার মানে কি ওয়াই ইকুয়ালস কি? আর সাইন থিটা না? এখন খেয়াল করো, তোমার যদি কোনো বিন্দুকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক মানে আর থিটার মাধ্যমে দেওয়া আছে, তুমি আর এর ভ্যালুও জানো, থিটার ভ্যালুও জানো, তো তুমি ওইটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আনতে পারবা না। কারণ কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তো তোমার জাস্ট এক্স আর ওয়াই এর মান জানতে হবে। তো এখানে কি দেওয়া আছে? এক্স ইকুয়ালস আর কস থিটা, ওয়াই ইকুয়ালস আর সাইন থিটা। তো এই দুইটা সূত্র খাটিয়ে তুমি ভুজ আর কোটির মান জেনে নিতে পারবা না? ভুজ আর কোটির মান তো জেনে নিতে পারবা। এটাই হলো তোমার কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। মানে তুমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারো, আবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থেকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারো। তো আমার এখানে দেওয়া আছে এক্স ইকুয়ালস আর কস থিটা, ওয়াই ইকুয়ালস আর সাইন থিটা। চলো কিছু এখানে আরো কিছু হিসাব নিকাশ করি। তো আমি চাচ্ছি যে এই ১ নম্বর সমীকরণ এবং এই ২ নম্বর সমীকরণ, এই দুইটাকে বর্গ করব। তো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে, বর্গ করে আমি যোগ করে দিলাম, কারণ কোনো কিছু কাজ আছে এখানে একটু। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে আমি কি পাই? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা মানে কি? আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, তাই না? তো আমি আর স্কয়ারটা কমন নিয়ে নিই ডান পাশে, কি থাকে? কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান কি? 1, এটা তো জানা জিনিস। তা আমার আলটিমেটলি কি আসে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়ালস আর স্কয়ার। অতএব আর সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে? এইটা কি? এটা হলো এই যে মূল বিন্দু থেকে আমার যে বিন্দুর অবস্থান জানতে চাচ্ছি, ওই বিন্দুর দূরত্ব। তো আমার যদি কখনো কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই দেওয়া থাকে, তো সেখান থেকে আমি আর বা মূল বিন্দু থেকে দূরত্বের মান এই সূত্রের মাধ্যমে বের করে নিতে পারবো না? পারবো বের করতে। আরো কিছু হিসাব আছে, কারণ আমার কার্তেশীয় থেকে পোলার করার সময় থিটার মানটাও জানা জরুরি, শুধু আর এর মান জানলেও হবে না। তো চলো থিটার মানটাও নির্ণয় করি। এখানে কি দেওয়া আছে? ১ নম্বর সমীকরণ, ২ নম্বর সমীকরণ। তো আমি চাচ্ছি যে ২ কে ১ দ্বারা ভাগ করে নিই। তো ২ ভাগ ১ করে পাই আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা ইজ ইকুয়ালস ওয়াই বাই এক্স। ঠিক আছে? বা এই পাশে বাম পাশে দেখো, আর আর কাটাকাটি হয়ে গেলে কি থাকে? ট্যান থিটা। মানে সাইন থিটা আর কস থিটার সূত্র অনুযায়ী কি আসে? ট্যান থিটা না? তো ট্যান থিটা ইকুয়ালস ওয়াই বাই এক্স। অতএব থিটা সমান কি? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই সূত্রের মাধ্যমে আমি কিন্তু থিটার ভ্যালুও নির্ণয় করতে পারবো।
তো আমি এইটার মাধ্যমে আর এর মান বের করলাম, এটার মাধ্যমে থিটার মান বের করলাম। তো আমি কোনো বিন্দু যদি পি অফ এক্স ওয়াই দিয়ে দেওয়া থাকে, তো সেখান থেকে আমি আর থিটাতে বের করে আনতে পারবো না, বা কার্তেশীয় ব্যবস্থায় দেওয়া আছে, তো আমি সেখানে পোলার স্থানাঙ্কে আনতে পারবো না। এই সূত্রগুলো ব্যবহার করে আনতে পারবো। তো আমার তো এটা হলো পি অফ এক্স ওয়াই, বিন্দুটা তো আমার আছে প্রথম চতুর্ভাগে। আমার তো বিন্দু শুধু প্রথম চতুর্ভাগে থাকবে না, আমার বিন্দু তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যে কোনো চতুর্ভাগেই থাকতে পারে। তো প্রত্যেকটা চতুর্ভাগের জন্য আলাদা আলাদা হিসাব আছে। তো চলো এই হিসাবগুলো করে ফেলি। তো এইটা হলো আমার প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। তো আগের স্লাইডে তো আমি প্রথম চতুর্ভাগের হিসাবটা দেখাইলাম। তো আমার এই বিন্দুটা যদি পি হয়, তো এটা হবে তোমার পি অফ এক্স ওয়াই, পজিটিভ এক্স পজিটিভ ওয়াই, কারণ ডান দিকে এক্স এবং পরের দিকে উঠেছে ওয়াই। ঠিক আছে, এবং অ্যাঙ্গেল কত ক্রিয়েট করেছে, থেটা। আর এর ভ্যালু আমার জানতে চাইছে। এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, থেটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হতো হলো আমার প্রথম চতুর্ভাগে যদি থাকে। কিন্তু আমার বিন্দুটা যদি সাপোজ পি বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তো দ্বিতীয় চতুর্ভাগে আমার কি, ভুজ অলওয়েজ কি হয়, আমার নেগেটিভ হয় না, এবং কোটি কি হয়, পজিটিভ। তো ভুজ যদি নেগেটিভ হয়, তার মানে আমি লিখতে পারি না মাইনাস এক্স ওয়াই, তার মানে আমার বাম দিকে গেছে মাইনাস এক্স পরিমাণ এবং উপরে উঠেছে ওয়াই পরিমাণ। তো আমার এই ক্ষেত্রেও আমার, যদি আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বের করতে চাই, তো আমার আর এর মান জানতে হবে। আর এর মান কি, আর এর মান তো রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আলটিমেটলি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার আমার থেটার ভ্যালুও জানা লাগবে। তো থেটাটা আমি কিসের সাপেক্ষে বলেছিলাম বের করতে, থেটাটা আমার অলওয়েজ পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে না। তো থেটাটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কি পরিমাণ কোণ ক্রিয়েট করছে, এই কোণটা ক্রিয়েট করতেছে। এই কোণটা যদি আমার হয় থেটা, এই কোণটা যদি হয় থেটা, তো আমি এই থেটার মান কেমনে বের করব, চলো একটা হিসাব করি। আমার এটা যদি থেটা হয়, তার মানে এটা কি হবে, এই কোণটার মান কত হবে, পাই মাইনাস থেটা না? পাই মানে কিন্তু 180 ডিগ্রি, এটা জেনে রাখো। তো এইটা যদি থেটা হয়, এটার মান হবে পাই মাইনাস থেটা। আর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার ওয়াই মাইনাস এক্স। তো এখানে আমি ত্রিকোণমিতির সূত্র খাটাইতে পারি না, যে ট্যান এই ত্রিভুজের মধ্যে, যে ট্যান পাই মাইনাস থেটা ইজ ইকুয়ালস ওয়াই বাই মাইনাস এক্স। ঠিক আছে, তো ট্যান পাই মাইনাস থেটা ইকুয়ালস ওয়াই বাই মাইনাস এক্স। তো ট্যান বাম পাশে থাকলে ডান পাশে ইনভার্স হয়ে যায়। তো ইনভার্স করলে আমার বাম পাশে থাকে কি, পাই মাইনাস থেটা সমান ডান পাশে থাকে ট্যান ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স। এখন এই মাইনাসটা বাইরে চলে এসে থাকে আমার মাইনাস ট্যান ইনভার্স, বা সরি এখানে একটু ভুল হয়েছে। এই মাইনাসটার যে হিসাব, এই মাইনাসটা কিন্তু কোনো হিসাব করতে হয় না, কারণ আমি অ্যাঙ্গেলের হিসাবে পাই মাইনাস থেটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, বুঝেছো? এই পাই মাইনাস থেটার মধ্যে আমি হিসাব করে নিয়েছিলাম। তো আমার মেইনলি ডিস্টেন্সটার হিসাব করতে হয়, আমার ডিস্টেন্স কত, লম্ব ওয়াই এবং ভূমির দৈর্ঘ্যটা কত, মডুলাস অফ মাইনাস এক্স, বা আলটিমেটলি আমার দৈর্ঘ্যটা হলো এক্স। তো আমার এই সাইনটা হিসাব করতে হয় না, আমার একটু হিসাবে ভুল হয়েছে, এই সাইনটা হিসাব করতে হয় না, এখানেও নেগেটিভটা থাকবে না। তো এখানে আমার বাম পাশে আছে পাই মাইনাস থেটা, আর ডান পাশে আছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। সাইনটা কেন নিলাম না, কারণ আমার এটাই দূরত্বের হিসাবটা করতে হয়। আমার পাই মাইনাস সেটাই ডিটারমাইন করছে যে আমার ভুজটা বাম দিকে, ভুজ বামে, বুঝেছো? এই পাই মাইনাস সেটাটাই ডিটারমাইন করছে আমার ভুজ বামে। তো আমি একবার ভুজ বামের জন্য পাই মাইনাস সেটা লিখলাম, আবার আমি এখানে মাইনাস এক্স লিখলাম, এটা ভুল হয়ে যায়। আমার একবার যদি আমি সেটার মাধ্যমে ভুজ বামে আমি রিপ্রেজেন্ট করে ফেলি, তাহলে আমার জাস্ট ওই ভুজ এবং কোটির দৈর্ঘ্য যে অনুপাতটা দেখে দিতে হবে। তো তাই আমি এখানে লিখতেছি ওয়াই বাই এক্স। ঠিক আছে,
তো tan পাই মাইনাস থিটা ইকুয়ালস ওয়াই বাই এক্স, তার মানে পাই মাইনাস থিটা ইকুয়ালস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখন আমি এইখান থেকে লিখতে পারি না যে এটা, থিটাটাকে ডান পাশে আনলাম, তার মানে কি থিটা ইকুয়ালস কি পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝেছো? tan পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন দেখো তুমি কিন্তু জিনিসটা খেয়াল করতে পারবে কেন পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আমি এখানে আবার চিত্রটা অঙ্কন করি। আর বিন্দুটা আছে এইখানে, হ্যাঁ, আমার এইটাকে যদি আমি কোণ ধরি, আমার এইটাকে যদি কোণ ধরি, তো আমার থেটাটা কোনটা? এটা ধরে নিলাম আলফা, তো থেটা কি পাই মাইনাস আলফা না? থেটা তো পাই মাইনাস আলফা, কারণ আলফার ভ্যালু কত? আমার এটা যদি ই হয় লম্ব হয়, লম্ব ধরে নিলাম ওয়াই, ভূমি ধরে নিলাম এক্স, কারণ আমার বিন্দুটা আছে এক্স ওয়াই হিসেবে। তো তাহলে আমি কি লিখতে পারতাম ট্যান আলফাকে? ট্যান আলফাকে আমি এটা লিখতে পারতাম না যে ওয়াই বাই এক্স দ্বারা? ট্যান আলফাকে তো ওয়াই বাই এক্স দ্বারা লিখতে পারতাম। তো সেটা যেহেতু আমার পুরো পাই, পুরোটা যেহেতু পাই, পাই থেকে আলফা পরিমাণ বাদ গেছে, তার মানে আমি সেটা ইকুয়ালস লিখেছি পাই মাইনাস আলফা। এবার আলফাকে আমি ওই ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী লিখলাম আলফা, tan আলফা ইকুয়ালস ওয়াই বাই এক্স। তার মানে আলটিমেটলি দ্বারা থিটা ইকুয়ালস পাই মাইনাস আলফাকে আলফাকে সাবস্টিটিউট করলে আসে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? এটা হলো দ্বিতীয় চতুর্ভাগের হিসাব। তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কিরকম খেলাটা হবে? তৃতীয় চতুর্ভাগের এই বিন্দুটা সাপোজ ধরে নিলাম পি। হ্যাঁ, তোমরা কি একটা জিনিস খেয়াল করতে পারতেছো যে তৃতীয় ক্ষেত্রে, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে হিসাবটা কিরকম হবে? তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমার কোণ মানে আলফার মানটা কিভাবে গেছে, আলফা সরি থিটার মানটা আমার আর তো বের করব। আর তো কি হবে তোমার, আর তোমার এই ক্ষেত্রে হবে, আমি কোটি কি হয়েছে তোমার মাইনাস ওয়াই এবং ভুজ কত হয়েছে মাইনাস এক্স, কারণ আমার বিন্দুটা হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, কিন্তু আর কি হবে? আর তো আলটিমেটলি হবে ওই পিথাগোরাসের সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস হোক বা প্লাস হোক, আমার বর্গের কারণে পজিটিভ হয়ে যাবে সব। কিন্তু থিটার মানটা কি হবে? থিটার মানটা হবে না যে এ পুরোটা হলো পাই, এ পায়ের সাথে এইখানে যেটুকু কোণ আছে সেইটুকু ধরে নিলাম আলফা। আমি কি লিখতে পারি তাহলে? থিটা ইকুয়ালস পাই প্লাস আলফা, এই পুরোটা হইলো পাই আর এই ছোট্ট ত্রিভুজের এইখানে হলো আলফা। তো পাই তো পাই, আলফার ক্ষেত্রে কি লিখতে পারি? আলফার ক্ষেত্রে লিখতে পারি না লম্ব বাই ভূমি। তো লম্বের দৈর্ঘ্য কত? ওয়াই, তার মানে কি পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই ভূমির দৈর্ঘ্য কত? এক্স, তার মানে কি পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? এটা হলো এক ধরনের রিপ্রেজেন্টেশন। এবং এটা কোন ক্ষেত্রে? যখন থিটার মান 0 থেকে 2 পাই এর মধ্যে। ঠিক আছে? কেন? কারণ আমি কোণের ঘূর্ণনটা শুরু করেছি 0 ডিগ্রি থেকে। কোণের ঘূর্ণনটা শুরু হয়েছে কিন্তু আমার 0 ডিগ্রি থেকে। বুঝেছো? কোণের ঘূর্ণন যেহেতু 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, ওই জন্য আমি এই ক্ষেত্রে লিখতে পারবো পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু এটার আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, সেটি হলো মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? তো এটা জেনে রাখো, এটা হলো যখন থিটার মান মাইনাস পাই থেকে পাই প্লাস পাই এর মধ্যে। তো মাইনাস পাই কোনটা? মাইনাস পাই হলো যদি আমি কোণটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে এই দিকে আনি। ঠিক আছে? আর প্লাস পাই কি? যদি আমরা কোণটাকে এই দিকে মানে পজিটিভ ডিরেকশন থেকে এই দিকে আনি। কোণের হিসাব যদি আমার মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে হয়, বা আমার থিটার মান যদি কোনো কারণে পজিটিভও হইতে পারে আবার নেগেটিভও যদি হইতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার হিসাবটা হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে?
এটা হলো তৃতীয় চতুর্ভাগের হিসাব। এই তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ওই হিসাবটা ভুল হতে পারে যে একবার প্লাস আবার মাইনাস। তো এটা ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? এখন হিসাব করি আমরা চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। তো চতুর্থ চতুর্ভাগে ধরে নিলাম এইটা হলো পি বিন্দু। তো পি বিন্দুর ক্ষেত্রে কি হয়? পি বিন্দুর ক্ষেত্রে হয় এখানে আমার ভুজ তো অলওয়েজ পজিটিভ কিন্তু কোটিটা হবে নেগেটিভ। কারণ আমি নিচের দিকে গেছি। এইখানেও আমি একটা ত্রিভুজ অঙ্কন করে আর এর মান তো আমি বের করতেই পারবো, কারণ আর হবে তোমার √x² + y²। একই তো, কারণ মূল বিন্দু থেকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এইদিকে গেছে +x এবং নিচের দিকে নেমেছে -y। হ্যাঁ, কিন্তু আমি কোণের হিসাবটা কিভাবে করব? আমি শুরুতে বলেছিলাম কোণের হিসাবটা হবে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অলওয়েজ। ঠিক আছে? কোণের হিসাবটা আমার এই দিক থেকেও ঘুরতে পারে, বুঝেছো? আমার অ্যাঙ্গেলটা কিন্তু এই দিক থেকেও ঘুরে আসতে পারে, আবার পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে কিন্তু আমি অ্যাঙ্গেলটা এই দিক থেকেও ঘুরাইতে পারি। বুঝেছো? এই দিক থেকেও ঘুরাইতে পারি। তো আমি যদি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে আমার থিটার মান, আচ্ছা আমি একটু মুছে ফেলি, এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে। যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি তার মানে কি, আমার পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে এভাবে করে আমি পুরোটা ঘুরে এসে এখানে এসে থামলাম, বা আমি ধরে নিলাম যে পুরোটাই ঘুরে আসলাম, তারপর আমি এই যে এইখানে আলফা পরিমাণ নিচের দিকে ঘুরলাম। আলফার মান কিন্তু এখানে আলফা না, এটা কিন্তু মাইনাস আলফা। ঠিক আছে? মানে আমি এই যে এই দিকে যে অ্যাঙ্গেলটা ঘুরছি, এই দিকের অ্যাঙ্গেল ঘোরা কিন্তু মাইনাস আলফা হবে, কারণ আমি কিন্তু ক্লকওয়াইজ ঘুরতেছি, ক্লকওয়াইজ। তার কোণটা কি রকম? এটা যদি থেটা হয়, থেটা সমান আমি কি লিখতে পারি? 2 পাই পরিমাণ পুরো ঘুরে আসলাম, 2 পাই সম্পূর্ণ ঘুরে আসলাম, তারপর এই আলফা পরিমাণ ক্লকওয়াইজ বা উল্টা দিকে ঘুরলাম। তার মানে কি 2 পাই ঘুরে এসে আলফা পরিমাণ উল্টা দিকে ঘুরলাম, তো 2 পাই মাইনাস আলফা না থেটা। আলফাকে আমি কিভাবে লিখতে পারি? সেম, আলফা ইকুয়ালস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো থেটা ইকুয়ালস কি আসে? 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? এটা ইকুয়ালস একবার হলো 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা কখন লিখবো? যখন থেটার মান 0 থেকে 2 পাই এর মধ্যে। ঠিক আছে? আরেকটা হইতে পারে, সেটা হলো তোমার, আচ্ছা আমি বাম বাম দিকের এটা মুছে ফেলি। আচ্ছা থাক, আমি এই যে এই গ্যাপে লিখতেছি। আমার থেটার মানটা কিন্তু, এইটা তো হইলো 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স যখন থেটার মান 0 থেকে 2 পাই এর মধ্যে। কিন্তু আমার থেটার মান যদি -পাই থেকে +পাই এর মধ্যে নিই, তাহলে আমার এই ঘুরে পুরো কোণটা ঘুরে এসে আবার মাইনাস আলফাটা বাদ দিতে হবে না। আমি জাস্ট টিপিক্যালি এই ঘুরে এসে বাদ দেওয়ার থেকে আমি এইটা করব, এই হিসাবটা করব, যে আমি জাস্ট এইটুকু উল্টা দিকে ঘুরবো, ক্লকওয়াইজ ঘুরে আমি জাস্ট কোনটা হিসাব করব। বুঝেছো? তো ক্লকওয়াইজ ঘুরলে কি মাইনাস আলফা হয় না? ক্লকওয়াইজ ঘুরলে আমার থিটা সমান কি হবে আসলে? মাইনাস আলফা। বুঝেছো? তো থিটা সমান মাইনাস আলফা মানে কি? মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখো, যে আমার যখন থিটার মান -পাই থেকে পাই এর মধ্যে, তখন থিটা ইকুয়ালস আমি লিখবো মাইনাস আলফা। আর যখন থিটার মান 0 থেকে 2 পাই এর মধ্যে, তখন আমি লিখবো থিটা ইকুয়ালস 2 পাই মাইনাস আলফা। আসলে -পাই থেকে পাই এর মধ্যে থিটার মান এবং 0 থেকে 2 পাই এর মধ্যে থিটার মান দুইটা সেম জিনিসই, কিন্তু তোমার রেফারেন্স পয়েন্টটা ভিন্ন ভিন্ন হয়ে যায়। যেমন 0 থেকে 2 পাই এর ক্ষেত্রে আমি এই পজিটিভ এক্স অ্যাক্সিস ধরছি, -পাই থেকে পাই এর মধ্যে হিসাব করলে তখন ফের
পজিটিভ এক্স অ্যাক্সিসের ওভাবে হিসাবটা হবে না, তখন শর্টকাট দূরত্ব বা সবথেকে কম কোণটা হিসাব করতে হয়। তো সবথেকে কম কোনটা, ঘুরে এসে মাইনাস আলফা পরিমাণ কমা, না ডিরেক্ট আলফা পরিমাণ উল্টা দিকে ঘুরে যাওয়া? ডিরেক্ট উল্টা দিকে ঘুরে যাওয়া। ওই জন্য আমি লিখেছি থিটা ইকুয়ালস মাইনাস আলফা। ঠিক আছে, এটা হলো কোণের হিসাব। এটা মেইনলি হয় চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে, এভাবে করে করতে হয়। তো এই কোণের হিসাবগুলো ভালো করে মনে রাখতে হবে, না হলে মানে হিসাবে গড়মিল লেগে যায়। তো কোণের হিসাবটা এগুলো এমসিকিউ তে মেইনলি আসে। তো তুমি চতুর্ভাগ বা চতুর্ভাগ কোনটা কোন চতুর্ভাগে আছে ওই অনুযায়ী নির্ধারণ করে এই কোণের মানগুলো কি করে রাখবা, ভালো করে মনে রাখবা। তো আমি এটা একটা আলাদা স্লাইডে লিখে দিই। এটা তো ম্যাথ, তুই করি কি নতুন স্লাইডে তুলে ফেলি। তা আমি ছক করে দিই যখন পেনের কালারটা। তো প্রথম চতুর্ভাগে কি হবে? প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়ালস tan ইনভার্স y বাই x। ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে কি হবে? থিটা ইকুয়ালস পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তৃতীয় চতুর্ভাগে কি হবে? তৃতীয় চতুর্ভাগে থিটা ইকুয়ালস একবার হইলো পাই প্লাস tan ইনভার্স y বাই x, তখন থিটার মান 0 থেকে 2 পাইয়ের মধ্যে। এবং আরেকটা হইলো মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x, যখন থিটার মান মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে। এটা হলো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি, থিটার মান একবার হবে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x, এবং আরেকটা হইলো মাইনাস tan ইনভার্স y বাই x। প্রথমটা কিসের জন্য? 0 থেকে থিটার মান যদি 2 পাইয়ের ক্ষেত্রে হয়, এবং দ্বিতীয়টা কোন ক্ষেত্রে? মাইনাস পাই থেকে থিটার মান পাইয়ের মধ্যে হয়। ঠিক আছে, এভাবে করে আমি আলাদা করে লিখে দিলাম। হুম, তো চলো এখন আমরা কয়েকটা ম্যাথ করি। ম্যাথে কি বলেছে? -1 3 কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে এবং 4, π/4 পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো। তো চলো, এখানে মেইনলি দুইটা ম্যাথ আছে। একটা হইলো এই যে এখান থেকে এইখান পর্যন্ত, আর একটা হলো এইখান থেকে এইখান পর্যন্ত। তো প্রথম ক্ষেত্রে কি হয়, প্রথম ভাগ, প্রথম ভাগটা করে ফেলি। আমার একটা বিন্দু দেওয়া আছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় -1 -3 কোন চতুর্ভাগে থাকবে আসলে? যেহেতু দুইটাই নেগেটিভ, তো তার মানে তারা তৃতীয় চতুর্ভাগে থাকবে না। তো তৃতীয় চতুর্ভাগ মানে কি এইখানে। তো ধরে নিলাম এইখানের বিন্দুটা হলো -1 -3, পি বিন্দু। ঠিক আছে, তো পি বিন্দু এই কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে, তো পোলার স্থানাঙ্কে পি বিন্দু কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়? আর থিটা দ্বারা না? তো আমার আর এবং থিটার মানটা বের করতে হবে। আর এর মান আমি কি জানি? আর ইকুয়ালস কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? এক্স এর মান কত হবে? এক্স এর মানটা হবে রুট ওভার -1 স্কোয়ার প্লাস রুট ওভার -3 স্কোয়ার। ঠিক আছে, তো রুট ওভার -1 স্কোয়ার প্লাস রুট ওভার সরি রুট ওভার হচ্ছে রুট ওভার -1 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার মানে কি, রুট ওভার 1 প্লাস 9 সমান √10।
ঠিক আছে, এটা হলো আমার আর এর মান। তো √10 একক আর এর মান। তো আমার আর বের হয়ে গেছে। এখন আমার থিটা বের করতে হবে। থিটার ভ্যালু কিভাবে বের করব? আমার বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে না? তো আমি আগের স্লাইডেই দেখালাম তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে কি? পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে? ওয়াই হলো ভুজ এবং এক্স হলো কোটি। ওইখানে বলে রাখা ভালো, আমার বিন্দুগুলো কিন্তু প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস এক্স ওয়াই, তৃতীয় চতুর্ভাগে মাইনাস এক্স মাইনাস ওয়াই এবং চতুর্থ চতুর্ভাগে এক্স এবং এক্স কমা মাইনাস ওয়াই। তার মানে কি এখানে কিন্তু জাস্ট ট্যান ইনভার্স এর মধ্যে আমি সব পজিটিভ সাইনের মানে ইগুলো আমি লিখতেছি, মানে ভুজ এবং কোটি কিন্তু পজিটিভ সাইন বিশিষ্ট হবে, বা বলতে পারো আমি ভুজ এবং কোটির পরম মানগুলোই লিখতেছি। বুঝেছো? তো আমার যদি -3 1 দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ট্যান ইনভার্স 1/-3 লিখতে পারবো না। বুঝেছো? এটা কিন্তু ভুল। আমার লিখতে হবে ট্যান ইনভার্স 1/3। যদিও 1/3 না, এটা আসলে হবে পাই মাইনাস ট্যান ইনভার্স 1/3। তাও জাস্ট পজিটিভ সাইন বিশিষ্ট অংশটুকু আমার লিখতে হবে। তো আমার এই ম্যাথের ক্ষেত্রে কি হবে, এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগে, তো সেক্ষেত্রে আমি বলতে পারি এটা হলো পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো ওয়াই এর ভ্যালু কত? 3 এবং এক্স এর ভ্যালু কত? 1। পজিটিভ সাইন বিশিষ্ট কিন্তু। ঠিক আছে? তো যদি আমার এটা হয় পাই প্লাস ট্যান ইনভার্স 3, তো ট্যান ইনভার্স 3 এর মান কত? ট্যান ইনভার্স 3 এর মান হইতেছে, দাঁড়াও, এটা তুমি চাইলে এভাবে লিখে রাখতে পারো। ম্যাথটাতে বোধ হয় -1 এর জায়গায় বোধ হয় -3 এর জায়গায় বোধ হয় √-3 দেওয়া ছিল। ও আচ্ছা, তো √-3 দিয়ে যদি করি তাহলে দেখো কি হয়, -1 হোল স্কয়ার প্লাস √-3 স্কয়ার মানে 1 প্লাস 3। তার মানে কি √4 সমান 2 একক। এটা আসলে -3 এর জায়গায় -√3 দেওয়া ছিল। তো -√3 দেওয়া থাকলেও সমস্যা নেই, ওভাবে ম্যাথ করা যেত। তো √3 দিলে আমার কোণ নির্ণয় একটু সুবিধা হয়, ওই জন্য আমি √3 করে নিলাম। তো √3 দিলে আমার আর কিন্তু চেঞ্জ হয়, আর এর মান কি হয়, এখানে 3 এর জায়গায় -3 চলে মাইনাস সরি 3 এর জায়গায় কিন্তু এখানে √3 চলে আসে। তো √3 হইলে √3 এর স্কয়ার তো 3, তার মানে আমার কি থাকে 1 প্লাস 3 সমান 4, 4 এর রুট করলে হয় 2 একক। তো এটা হলো আর এর মান, এবং থিটার মান হবে পাই প্লাস ট্যান ইনভার্স, এখানে কিন্তু -3 না -√3, পি বিন্দুটা হইলো আমার -1 -√3। তো আমি তো নেগেটিভ সাইন গুলোকে উইথড্র করতে বলেছি, জাস্ট ওই পরম মানটাই আমার লিখতে হবে বা পজিটিভ মানটাই লিখতে হবে। তো এখানে থাকে পাই প্লাস ট্যান ইনভার্স √3 প্লাস 1 বা পাই প্লাস ট্যান ইনভার্স √3। তো ট্যান ইনভার্স √3 এর মান কত? ট্যান ইনভার্স √3 এর মান হইলো 60 ডিগ্রি। ঠিক আছে? তো 60 ডিগ্রিকে আমি রেডিয়ানে প্রকাশ করলে কিভাবে লিখতে পারি? পাই/3 না? তো তার মানে আমার আল্টিমেটলি কোণটা কত থাকে? পাই প্লাস পাই/3 মানে 4 পাই/3। ঠিক আছে? এটা হলো আমার অ্যাঙ্গেল। পাই প্লাস পাই/3 মানে 4 পাই/3। তো আমার থিটার মান পেয়ে গেছি, আর এর মান তো আমি পেয়ে গেছি, তার মানে আমি পি বিন্দুটাকে লিখতে পারি আর কমা থিটা ইকুয়ালস 2, 4 পাই/3। এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে রূপান্তর। ঠিক আছে? এটা হলো ম্যাথের প্রথম ভাগ। দ্বিতীয় পার্ট এখনো বাকি আছে, যে 4, পাই/4 পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো। তো দ্বিতীয় ভাগে কি করতে হবে, আমার আর দেওয়া আছে, আর থিটা সমান কত দেওয়া আছে? 4, পাই/4। তার মানে আর এর ভ্যালু কত? 4 একক। থিটা সমান কত? পাই/4। তো আমার চেয়েছে কত? এক্স ওয়াই এ বের করতে হবে।
এক্স ওয়াই এর মান জানতে চেয়েছে বা কার্তেশীয় স্থানাঙ্ক প্রকাশ করতে বলেছে। তো আমি শুরুতে একটা সূত্র লিখে দিয়েছিলাম যে এই যে এক্স ইকুয়ালস আর কস থেটা এবং ওয়াই ইকুয়ালস আর সাইন থেটা। ঠিক আছে? তো আমি এটা যেহেতু লিখে দিয়েছি, তো এই অনুযায়ী ম্যাথটা করলে কি হয় দেখো। এক্স এর শুধু তো ভুজের মান নির্ণয় করব। তো ভুজ কি? এক্স ইকুয়ালস কি? আর কস থেটা। আর এর মান কত দেওয়া আছে? 4 কস থেটার মান কত? পাই/4। তো 4 cos পাই/4 মানে কি? cos পাই/4 বা cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তো তার মানে 4 cos পাই/4 মানে হয় 4 ইন্টু 1/√2। এইটা ক্যালকুলেটরে হিসাব করলে আসে 2√। ঠিক আছে? এটা ক্যালকুলেটরে হিসাব করলে আসে 2√। এক্স এর মান আমি পেয়ে গেলাম। এখন ওয়াই এর মান বের করব। ওয়াই সমান আমি কি জানি? আর সাইন থেটা না? আর সাইন থেটার 4, আর এর মান তো 4 আর থেটার মান সাইন পাই/4। তো সাইন পাই/4 বা সাইন 45 ডিগ্রির মান কত? এটার মানও 1/√2। তো আমি লিখতে পারি 4 ইন্টু 1/√2 সমান 2√2। তো আমি এক্স এর মানও জেনে গেছি, ওয়াই এর মানও জেনে গেছি, তার মানে আমি কার্টেসীয় স্থানাঙ্ক এখন প্রকাশ করতে পারি। পি বিন্দুটা হইল এক্স ওয়াই ইজ ইকুয়ালস 2√2 কমা 2√, ঠিক আছে? এটাই হলো আমার কাঙ্ক্ষিত কার্টেসীয় স্থানাঙ্কের বিন্দুটি। তো এটা হলো আমার অ্যান্সার। আমার কিন্তু দুই ম্যাথ আসলে বলা চলে, কারণ এই ক্ষেত্রে যে বিন্দু পাইলাম আর এই বিন্দু যেটা পাইলাম দুইটা আলাদা বিন্দু। তো দুইটা ম্যাথকে একসাথে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেওয়া আছে আর ইন্টু 1 + cos θ ইকুয়ালস 2 পোলার সমীকরণকে, এটা একটা পোলার সমীকরণ কিভাবে বুঝলাম? কারণ কার্তেশীয় সমীকরণে এক্স ওয়াই সম্বলিত সমীকরণ, কার্তেশীয় সমীকরণে দেখবা অলওয়েজ এক্স ওয়াই থাকবে, আর পোলার সমীকরণে দেখবা অলওয়েজ আর থেটা এবং থেটা বিশিষ্ট থাকবে। থেটা এখন আলাদা থাকতে পারে, আবার কস থেটা সাইন থেটা ট্যান থেটা কসেক থেটা যে কোনো থেটার ত্রিকোণমিতিক অনুপাত দিয়েও থাকতে পারে, কিন্তু মেইনলি আর এবং থেটা থাকবে, এটা শিওর। তো বলেছে আর ইন্টু 1 + cos θ ইকুয়ালস 2 পোলার সমীকরণকে কার্টেশীয় সমীকরণে প্রকাশ করো। তো পোলার সমীকরণ যেহেতু দেওয়া আছে, কার্টেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে মানে আর থেটার মাধ্যমে দেওয়া আছে, এটাকে এক্স ওয়াই এর মাধ্যমে আমাকে সমীকরণে প্রকাশ করতে হবে। তো শুরুতে চলো লিখে ফেলি, পোলারে যেটা লেখা আছে আর ইন্টু 1 + cos θ ইকুয়ালস 2। এখন আমার আর এর কার্টেশিয়ান ভ্যালু জানা লাগবে এবং এক্স ওয়াই এর কার্টেশিয়ান পোলার ভ্যালুটা জানা লাগবে। তো আমি ডান পাশে লিখে ফেলি। আর সমান আমরা কি জানি? √x² + y²। এক্স ইকুয়ালস কি জানি? আর cos θ। ওয়াই ইকুয়ালস কি জানি? আর sin θ। তো এখন চলো হিসাব করে ফেলি। ভিতরে আর গুণ হয়ে কি হয়? আর প্লাস আর cos θ। আর এখানে কি থাকে? ডান পাশে আছে 2। তো এখানে কি? আর এর ভ্যালু আমি কি পেয়েছি? √x² + y² না? তো লিখে ফেলি। √x² + y² প্লাস আর cos θ মানে কি? x, যেখানে দেওয়া আছে x। তো এখানে লিখে ফেলি x সমান 2। এখন চলো কিছু একটু সিম্পলিফাই করে ফেলি এদিক ওদিক করে। এখানে রুট হয়েছে, রুটটাকে বর্গ করলে কি হয়? x² + y²। আর এই এক্সটাকে আমি এই পাশে আনলাম, তাহলে কি থাকে? 2 - x হোল স্কোয়ার। তার মানে কি? 2² - 2 ইন্টু 2 ইন্টু x প্লাস x² মানে আলটিমেটলি দাঁড়ায় 4 - 4x প্লাস x²। বা আমি কি লিখতে পারি? এই পাশেও আছে x², এই পাশেও আছে x²। তো দুই দিকের x² কাটাকাটি করে কি থাকে?
বাম পাশে থাকে ওয়াই স্কোয়ার আর ডান পাশে থাকে 4 - 4x। অতএব ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4 × 1 মাইনাস, এইটা হলো আমার কাঙ্ক্ষিত কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে? তো আমার এই যে পোলার সমীকরণ যেটা দেওয়া আছে, এটা তো দেখছো আর থিটা বিশিষ্ট, এবং কার্তেশীয় সমীকরণ কি দেখতেছো, এক্স ওয়াই বিশিষ্ট, কিছুই থাকবে না। তো এটা আসলে কিসের সমীকরণ? আমি এটা দেখে বলতে পারবো যে এটা হলো একটা পরাবৃত্তের সমীকরণ। এটা একটি পরাবৃত্তের সমীকরণ। কেন? কারণ এখানে y এর দ্বিঘাত এবং x এর একঘাত আছে। সবসময় খেয়াল রাখবা যে যদি দুইটা x এবং y এর মধ্যে একটি দ্বিঘাত এবং অপরটির একঘাত থাকে, এবং x y মানে x y দুইটা একসাথে গুণন সম্বলিত কোনো টার্ম না থাকে, তাহলে ওইটা কি বোঝায়? ওইটা মেইনলি পরাবৃত্ত বোঝায়। তো পরাবৃত্ত দেখতে কিরকম? আমি যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, এইটাই আমি আঁকতেছি। এখানে 1 - x মানে কি আসলে? এটা আমি লিখতে পারি -4 × x - 1। হ্যাঁ, x - 1। এখানে আছে x - 1, আর আমি বাম পাশে লিখতে পারি না y - 0 হোল স্কোয়ার। এখানে x - 1 থেকে আমি লিখতে পারি x = 1, এবং y - 0 থেকে লিখতে পারি y = 0। মানে আমার আসলে বুঝতে হবে আমার পরাবৃত্তের শীর্ষ হবে 1 0। তো শীর্ষবিন্দুটা আইডেন্টিফাই করে ফেলি। শীর্ষবিন্দু কোনটা? শীর্ষবিন্দু হলো 1 0, তার মানে এই পাশে একক গেলে এটা হলো শীর্ষবিন্দু। ঠিক আছে? 1 0। এখন দেখো, এখানে একটা মাইনাস সাইন এসেছে। পরাবৃত্তের সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন হচ্ছে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার। ঠিক আছে? যেখানে আলফা বিটা হলো পরাবৃত্তের শীর্ষবিন্দু। তো দেখো, এখানে কিন্তু সামনে কিন্তু পজিটিভ সাইন আছে। তো পজিটিভ সাইন হলে আমার পরাবৃত্তটা মেইনলি হয় এরকম টাইপের। বুঝেছো? কিন্তু যেহেতু এই ক্ষেত্রে আছে নেগেটিভ সাইন, তো নেগেটিভ সাইন হলে আমার চিত্রটা উল্টে যাবে। তো আমার শীর্ষবিন্দু থেকে চিত্রটা উল্টে গিয়ে হবে এরকম টাইপের। ঠিক আছে? এটা হলো আমার শীর্ষবিন্দু এ, এবং এটা হলো 4 - 4x - 1। ঠিক আছে? তার মানে এইটা হলো আমার কাঙ্ক্ষিত পরাবৃত্ত। নরমালি পরাবৃত্তের সামনে যদি পজিটিভ সাইন থাকে তাহলে এরকম টাইপের শেপ হয়। কিন্তু যেহেতু নেগেটিভ সাইন আছে ওই জন্য এভাবে উল্টা দিকে শেপ হবে। এবং যেহেতু এটা ওয়াই স্কোয়ার এবং এখানে এক্স এর একঘাত, তাই এটা এক্স অ্যাক্সিস বরাবর ছেদ করবে এভাবে, বা এক্স অ্যাক্সিসটা হবে তার দর্পণ। তো এত কিছু আসলে জানা লাগবে না, এটা কনিক্স যখন পড়াবো তখন ডিটেলসে পড়াবো। এটা জাস্ট বুঝালাম যে এটা আসলে একটা পরাবৃত্তের সমীকরণ, কোনো র্যান্ডম ইকুয়েশন না। এটাই জাস্ট, তুমি জাস্ট এভাবে করে বের করে রেখে অ্যান্সার বের করে চলে আসবা। ঠিক আছে? তো এটা গেল এই ম্যাথ। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলেছে? r = 6 cos θ - 2 sin θ পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। তো আমি আবার আর এর সমীকরণগুলো লিখে ফেলি। আর, আচ্ছা এখানে ক্যাপিটাল আর দিয়েছে, আচ্ছা আমি ক্যাপিটাল আরই দেখাই। r = √x² + y², x = r cos θ, y = r sin θ। ঠিক আছে? এখানে দেওয়া আছে, তাহলে কি r = 6 cos θ - 2 sin θ। তো লিখি শুরুতে r = 6 cos θ - 2 sin θ। তোমার কি করতে মনে চাচ্ছে? তোমার মনে চাচ্ছে না যে আচ্ছা এখানে
cos থিটার সাথে যদি r থাকতো, sin থিটার সাথে যদি r থাকতো, তাহলে আমি xy এনে নিতে পারতাম। তো চলো ওই কাজটাই করি। বাম পক্ষে চলো r গুণ দিই, তার মানে কি হবে, r ইন্টু r সমান r স্কোয়ার, এবং ডান পাশে কি থাকে, 6r cos থিটা। ভিতরে আমি r গুণ করে দিলাম, 6r cos থিটা মাইনাস 2r sin থিটা। r স্কোয়ার সমান আমি কি লিখেছিলাম, r স্কোয়ার সমান লিখেছিলাম, বা r সমান কি লিখেছিলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে r স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি 6r cos থিটা। r cos থিটা মানে কি এক্স, তার মানে এটা হলো 6x। তো এখানে হলো আর sin থিটা মানে যেহেতু ওয়াই, তার মানে -2y। তো ডান পক্ষের গুলোকে বাম পক্ষে আনি, আলটিমেটলি কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 2y ইকুয়ালস 0। এইটা কিসের সমীকরণ, এইটা হইলো একটি বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র হলো 6/2 -2/2 বা 3 - 1। কিভাবে, এটার যে সহগ ওইটাকে -2 দ্বারা ভাগ, এটার যেটা সহগ এটার সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে আমি কেন্দ্র পেয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, এবং বৃত্তের সাধারণ সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2hy প্লাস 3 ইকুয়ালস 0। মনে হচ্ছে না যে দুইটা সমীকরণ সেম টাইপের? ওইটা দ্বারা আমি বুঝে গেছি এটি একটি বৃত্তের সমীকরণ। তো তোমার এখানে বৃত্তের পোলার সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে তোমার কার্টেসীয় সমীকরণ বের করতে বলছে। হইলো, এটাই হলো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এগুলো বের করা লাগবে না, এগুলো জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি লিখলাম। আমার মেইন অ্যান্সার হলো এইটা। তো নেক্সট ম্যাথে যাই। এখানে বলেছে কার্টেসীয় থেকে পোলার। কার্টেসীয় থেকে পোলার মানে আমার কার্টেসীয় বিন্দু দেওয়া আছে, এটাকে আমাকে আর থেটার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তো চলো আর সমান কি জানি আমরা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ওভার -3 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। তার মানে কি রুট ওভার, এখানে হইলো 9 প্লাস এখানে কি 3, মানে রুট ওভার 12। রুট ওভার 12 কে আমি লিখতে পারি 2√3 একক। ঠিক আছে, এটা বের হলো আর এর মান। এখন বের করব থেটার মান। তো বিন্দুটা আমার কোন বিন্দু, আসলে বিন্দুটা আমার যেহেতু ভুজ নেগেটিভ কিন্তু কোটি পজিটিভ, তো এটা আমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত না। তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থেটা সমান কি জানি আমরা, থেটা সমান জানি পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, যেখানে ওয়াই আর এক্স কিন্তু জাস্ট পজিটিভ ভ্যালুটা, মাইনাস কিন্তু আসবে না। তো পাই মাইনাস আমি কি লিখতে পারি, ট্যান ইনভার্স √3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তো √3 ডিভাইডেড বাই 3, বা আমি লিখতে পারি পাই মাইনাস ট্যান ইনভার্স 1/√3। ঠিক আছে, তো ট্যান ইনভার্স 1/√3 এর মান কত, ক্যালকুলেটরে বের করলে পাবা ট্যান ইনভার্স 1/√3 এর মান পাই/6। তার মানে পাই মাইনাস এখানে হবে পাই/6, কারণ ট্যান ইনভার্স √3 মানে কিন্তু ট্যান ইন ই 30 ডিগ্রি, পাই/6 মানে কিন্তু 30 ডিগ্রি। পাই মাইনাস পাই/6 করলে কি হয়, 5 পাই/6। তার মানে আমার কাঙ্ক্ষিত বিন্দুটি হইল পি ইকুয়ালস আর কমা থেটা হইল 2√3, 5 পাই/6। ঠিক আছে, এটা হলো আমার পি বিন্দুতে। পি বিন্দু বের করে ফেললাম, কারণ এটা হলো সমীকরণ ভিত্তিক। ঠিক আছে, তো সমীকরণ ভিত্তিক কি, এক্স ওয়াই ইকুয়ালস এ স্কোয়ার দেওয়া আছে, এক্স ওয়াই ইকুয়ালস এ স্কোয়ার দেওয়া আছে। এখন আমি এখান থেকে কি কি বের করব, পোলারে আমি এটাকে রিপ্রেজেন্ট করব। পোলার এক্স ইকুয়ালস কি জানি আমরা, আর কস থেটা না,
আবার y ইকুয়ালস কি জানি r sin থিটা। এ তো হলো কনস্ট্যান্ট, এর কোনো চেঞ্জ হবে না। তো আমি লিখে ফেলি x এর জায়গায় r cos থিটা ইন্টু y এর জায়গায় r sin থিটা সমান a স্কোয়ার। আবার এখানে কি লিখবো, r ইন্টু r গুণ করলে তো r স্কোয়ার সমান ইন্টু কি সাইন থেটা ইন্টু কস থেটা সমান কত এ স্কোয়ার। এখন চলো একটা সূত্র আছে ত্রিকোণমিতি চ্যাপ্টারে, এই সূত্রটা পাবা। সূত্রটি হলো সাইন 2 থেটা ইজ ইকুয়ালস 2 সাইন থেটা কস থেটা। ঠিক আছে, এই সূত্রটা ত্রিকোণমিতি চ্যাপ্টারে যখন পড়াবো তখন জানতে পারবা। তা আমি এই ম্যাথের সুবাদে লাগতেছে তাই আমি লিখে দিলাম। তো এখানে হলো আর স্কোয়ার ইন্টু সাইন থেটা কস থেটা, তো উভয় পক্ষ আমি 2 গুণ করে ফেলি। তো 2 যদি গুণ করি তো এখানে কি হবে, আর স্কোয়ারটাকে আলাদা রাখো, এখানে থাকে 2 সাইন থেটা কস থেটা। আর ডান পাশে 2 গুণ হবে, উভয় পক্ষে যেহেতু 2 গুণ করেছি। তো ডান পাশে থাকে 2a স্কোয়ার। তো আর স্কোয়ার কি লিখতে পারি এখন, সাইন 2 থেটা লিখতে পারি না, 2 সাইন থেটা কস থেটার জায়গায় সাইন 2 থেটা সমান কি 2a স্কোয়ার। তো এইটাই হলো আমার কাঙ্ক্ষিত পোলার সমীকরণ, যার কার্টেসীয় সমীকরণ হচ্ছে এইটা। তো আমার এরকম কার্টেসীয় সমীকরণ দিয়ে আমাকে বলবে যে এটা পোলার সমীকরণ বের করো, এইটা এভাবে জানতে চাইতে পারে। তো এটাই হলো আমার কাঙ্ক্ষিত পোলার সমীকরণ। তো নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে দেওয়া আছে এটা কি ম্যাথ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স ইকুয়াল 0। তো নর্মালি কি আছে, এক্স ইকুয়ালস কি জানি আমরা আর কস থেটা। তো লিখে ফেলি এক্স স্কোয়ার মানে আর কস থেটা বা আর কস থেটা হোল স্কোয়ার প্লাস ওয়াই মানে কি জানি আর সাইন থেটা না। তো তার মানে এখানে কি হবে ওয়াই, সরি সরি আর সাইন থেটা হোল স্কোয়ার মাইনাস 2a। এক্স মানে কি আর কস থেটা, তা আবার লিখি আর কস থেটা লিখতে পারি। তো তার মানে কি আর কস থেটা হোল স্কোয়ার প্লাস আর সাইন থেটা হোল স্কোয়ার মাইনাস 2a আর কস থেটা ইকুয়ালস 0। তো এখান থেকে আমি আর স্কোয়ারটা কমন নিতে পারি না, আর স্কোয়ারটা কমন নিলাম। তার মানে কি থাকে এখানে, আমি এই দুইটা টার্মের মধ্যে বলছি, আর স্কোয়ার যদি কমন নিই তাহলে কি কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা মাইনাস 2a আর কস থেটা ইকুয়ালস কি 0 সমান বা সরি বা সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা মানে কি 1 না। তার মানে এই টার্মটা কি, টোটাল টার্মটাই আমার 1। তো আর আর স্কোয়ারের সাথে আর 1 গুণ দিলে তো আর স্কোয়ারই থাকে। তো এখানে কি হবে তাহলে আর স্কোয়ার আর মাইনাস 2a আর কস থেটা, ওইটাকে আমি সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসলে কি হয় আর স্কোয়ার ইকুয়ালস 2a আর কস থেটা। আচ্ছা, এইখানে একটা আর আছে, এখানে দুইটা আর আছে। তো একটা আর কাটাকাটি করলে শেষমেশ কি থাকে আমার আর ইকুয়ালস 2a কস থেটা। এটাই হইলো আমার এই সমীকরণের পোলার সমীকরণ। এই কার্টেসীয় সমীকরণটির পোলার সমীকরণ হলো এইটা। এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো নেক্সট স্লাইডে যাই। এখানে বলছে পোলার থেকে কার্টেসীয়। পোলার থেকে কার্টেসীয়, তো আমার পোলার আর এর ভ্যালু দেওয়া আছে, থেটার ভ্যালু দেওয়া আছে। তো কার্টেসীয় মানে কি, এখান থেকে আমাকে এক্স ওয়াই এ আনতে হবে। এক্স ওয়াই মানে কি, শুরুতে এক্স এর ভ্যালু বের করে ফেলি। এক্স ইকুয়ালস হইলো আর কস থেটা, সূত্র তো জানি আমরা আর কস থেটা। তো আর কস থেটা কি ভাবে করবো, আর এর ভ্যালু √2 কস থেটার মান কত -π/4। তো ক্যালকুলেটরে হিসাব করলে কি হয়, ক্যালকুলেটরে হিসাব করলে হয় cos
মাইনাস পাই/4 এর ক্ষেত্রে হয় √2 ইনটু 1 বাই √2, কারণ cos -π/4 এর মানও হইল 1/√2। তো আমার √2 কাটাকাটি করে থাকে জাস্ট 1, মানে আমার x এর মান হইল 1। ঠিক আছে, মানে আমি y এর মান বের করবো। y ইকুয়ালস কি, r সাইন থেটা। আর সাইন থেটা মানে কি, √2 ইন্টু সাইন -π/4। তো সাইন -π/4 এর মান কত? -1/√, বুঝেছো? সাইন -π/4 এর মান হলো -1/√2। তার মানে আমি এটা লিখতে পারি √2 ইন্টু -1/√2 ইকুয়াল থাকে কত, -1। তার মানে আমার কাঙ্ক্ষিত বিন্দু হইল 1 -1। আচ্ছা, আমার বিন্দুটা কিরকম? আমি যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কন করি, হ্যাঁ, তোমার আর এর ভ্যালু দেওয়া আছে √2, তার মানে আমার ওই দৈর্ঘ্যটা হবে থিটার ভ্যালু কত দেওয়া আছে, -π/4। তো থিটার ভ্যালু যদি -π/4 হয়, নেগেটিভ অ্যাঙ্গেল কখন হয়? নেগেটিভ অ্যাঙ্গেল কখন হয়? যখন আমি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাই না, তখন আমার ঋণাত্মক কোণ সৃষ্টি হয় না? তো ক্লকওয়াইজ ডিরেকশন আমি π/4 কোণ ঘুরাইলে আসলে কোন দিকে ঘুরবে? এই দিকে ঘুরবে। এই দিকে ঘুরাইলে কি আমার পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর √2 পরিমাণ দৈর্ঘ্য ঘুরে এসে, যে ঘুরে এভাবে এসে এই বিন্দুতে এসে ঠেকলো। এই বিন্দুতে এসে যে এই যে দূরত্বটা আর, এই আর এর মান হলো √2, আর এই যে কোণ সৃষ্টি করলো আলফা বা থেটা যেটাই হলো, এই আলফার মান হলো -π/4। এই যে দেখো, এখন এই পি বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করছে? চতুর্থ চতুর্ভাগে না? তো চতুর্থ চতুর্ভাগে কি বলেছিলাম? চতুর্থ চতুর্ভাগে ভুজ অলওয়েজ পজিটিভ, কোটি অলওয়েজ নেগেটিভ। তো আমি এইটাই পেলাম। এই যে দেখো, ভুজ হলো 1, +1, এবং কোটি কি হইলো -1 বা নেগেটিভ। বুঝলা? মানে আমার বিন্দুটা হলো ওই পি বিন্দু এটা। তো আমি এই এই পোলার বিন্দুটার কাট স্থানাঙ্ক লিখলাম। এখন চলো এই সমীকরণটা সমাধান করে, পোলারে দেওয়া আছে এটাকে কার্টেসীয়তে রূপান্তর করতে হবে। হ্যাঁ, তো চলো কার্টেসীয়তে আমরা রূপান্তর করি, কি আসে। আমি আর স্কোয়ারের মান কি জানি, x² + y² না? আর এখানে cos2 থেটা দেওয়া আছে। cos2 থেটার সূত্রটাও লিখে রাখো। cos2 থেটা মানে হইলো cos² থেটা মাইনাস sin² থেটা। ঠিক আছে, তো এখন আমি লিখে ফেলি আর স্কোয়ারের জায়গায় x² + y²। আচ্ছা, আমি আগে ভেঙে না ফেলি, শুরুতে আমি r² রাখি আর ডান পাশের এই টার্মটাকে ভেঙে ফেলি। তাহলে কি থাকে, r² ইকুয়ালস a² cos² থেটা মাইনাস sin² থেটা। ঠিক আছে, অথবা আমি উভয় পক্ষে আর গুণ দিলে, বা আর আসলে আর না, এখানে আমার cos² থেটা আছে। তো এর সাথে কত গুণ দিলে আমার cos থেটার সাথে আর গুণ হয়ে যাবে? চলো আমরা উভয় পক্ষে r² দ্বারা গুণ করি। r² দ্বারা যদি আমি গুণ করি, তাহলে দেখো কি হয়। এখানে আছে a², এখানে আছে r² ইন্টু cos² থেটা মাইনাস r² ইন্টু sin² থেটা। আবার এটাকে আমি এভাবে লিখতে পারি না, স্কোয়ার, এখানে স্কোয়ার এখানেও স্কোয়ার, তো তার মানে আমি হোল স্কোয়ার করে লিখতে পারি না, যে এভাবে আর cos থেটা হোল স্কোয়ার মাইনাস, এই ক্ষেত্রেও এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, তার মানে এটাকে হোল করে লিখতে পারি না, আর সাইন থেটা হোল স্কোয়ার লিখতে পারি।
আর বাম পক্ষে কি থাকে আমার? আর স্কোয়ার গুণ করলে হয় r⁴। এখন জাস্ট আর 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 এর টার্ম গুলোকে আমি এক্স আর ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করে ফেলবো। তো এখানে r⁴ মানে হলো আর স্কোয়ারের উপর হোল স্কোয়ার। আর স্কোয়ারের উপর হোল স্কোয়ার মানে হয় আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে? এবং ডান পাশে কি থাকে? এ স্কোয়ার ইন্টু এখানে আর কস থিটা মানে আমি কি জানি? এক্স না? এক্স মানে এই যে এখানে লিখেছি এক্স ইকুয়ালস আর কস থিটা। তো এখানে আমি এক্স দ্বারা সাবস্টিটিউট করলাম, এক্স স্কোয়ার মাইনাস আর সাইন থিটা মানে জানি ওয়াই। তার মানে ওয়াই স্কোয়ার। তার মানে আমার আর স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার কস টু থিটার কার্তেশীয় সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হলো আমার কাঙ্ক্ষিত সমীকরণ বা কাঙ্ক্ষিত তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন দূরত্ব সংক্রান্ত দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব এবং পোলার এবং কার্টেসীয় দুই ক্ষেত্রেই দূরত্বর হিসাব নিকাশ করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।